যে আমারটা চলতেছে। অনলাইন বাংলা বইমেলা পরিষদ থেকে পুরস্কারপত্র আপনাদের আজকেও সাদর সম্ভাষণ করছি। ইতিমধ্যে অনলাইন বাংলা বইমেলা চট্টগ্রাম সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। আমরা প্রতিদিন নানা প্রান্ত থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে অনলাইন বাংলা বইমেলার যে সেমিনারগুলো হচ্ছে, যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তার সম্পর্কে জানতে পারছি। বইমেলার যে একটা ব্যাপকতা, এই যে করোনাকালীন সময়েও যে প্রসারতা করতে পারে তার একটা চমৎকার ফিডব্যাক আমরা শুনতে পাচ্ছি। শুধু আজকে আমাদের বিষয় হচ্ছে কল্পবিজ্ঞান ও নিজের লেখালেখি। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব। বিশিষ্ট সায়েন্স ফিকশন লেখক, বাংলাদেশের সময়ের অন্যতম বরেণ্য লেখক, আলোচিত লেখক মুশতাক আহমেদ, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, বর্তমানে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি প্রধান আলোচক হিসেবে থাকবেন। আর অনুষ্ঠানের সভাপতির অলঙ্করণ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, 21শে পদকপ্রাপ্ত স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রামের তরুণ লেখক, যিনি সায়েন্স ফিকশন নিয়ে সবসময় নড়াচড়া করছেন, সবসময় লেখালেখি করছেন, কবি ও শিশু সাহিত্যিক আফতারুল ইসলাম। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য, সম্মানিত সভাপতি সহ তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জানি আজকের যিনি প্রধান আলোচক, তিনি 40টিরও বেশি সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি করেছেন। ফরিদপুর ভাঙ্গা উপজেলায় তিনি জন্মগ্রহণ করেছেন। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন, লেখালেখি করছেন এবং সায়েন্স ফিকশন নিয়ে তার গবেষণা, তার নিরন্তর গবেষণা আমরা দেখতে পাই। আজকে আমরা তাকে পেয়ে যথেষ্ট রচয়িতা, বৈজ্ঞানিক কল্পকাহিনী রচয়িতা জনাব মুশতাক আহমেদ, তিনি আমাদেরকে নানাভাবে উপহার দিয়ে যাচ্ছেন তার রচনার বিভিন্ন বিষয়বস্তু। তার এছাড়াও তিনি জীবনী গ্রন্থও লিখেছেন। আমরা তার লেখালেখি এবং তার আলোচনার মাধ্যমে সব শুনতে পাই। শুরুতেই আমি আজকের আলোচক আমাদের তরুণ স্বাগত বক্তব্য রাখার জন্য আমাদের অনুষ্ঠানে আমাদের চট্টগ্রামের তরুণ লেখক, কল্প বিজ্ঞান বিষয়ের লেখক, কবি ও শিশু সাহিত্যিক আফতারুল ইসলাম, তাকে স্বাগত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আজকের এই অনলাইন বাংলা বইমেলার এই বৈজ্ঞানিক আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম একজন পদার্থবিজ্ঞানী, 21শে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাপ্ত অধ্যাপক ডক্টর বিজয় প্রসাদ বড়ুয়া। আজকে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন খ্যাতিমান গল্প কাহিনী লেখক, আমার প্রিয় লেখক মুশতাক আহমেদ। সঞ্চালক হিসাবে আছেন কবি ও সাহিত্যিক সাইদুল আরফিন। সামনে আছেন চট্টগ্রামের শিশু সাহিত্যের অন্যতম কান্ডারি, যাকে আমরা খুব আদর্শ মনে করি, প্রিয় কবি ও
শিশু সাহিত্যিক, সাংবাদিক রাশেদ রূপ, এছাড়া আরও যারা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বৈজ্ঞানিক কল্পকাহিনী বাংলাদেশে খুব কম চর্চিত একটা মাধ্যম। যেভাবে সাহিত্য রচনা হয়, উপন্যাস, গল্প, নাটক, শিশু সাহিত্য, সেক্ষেত্রে বৈজ্ঞানিক কল্পকাহিনীটা এখনও অন্যান্য সাহিত্যের ধারার মতো বলিষ্ঠ ভূমিকা রাখলেও যারা চর্চা করছেন তাদের সংখ্যা নিতান্তই নগণ্য। আমরা যদি চিন্তা করি একটা জিনিস, সেটা হচ্ছে এখন হচ্ছে 2020 সাল, 1920 সাল কেমন ছিল বা ডাইনোসরের যুগটা কেমন ছিল, যদি আমরা কল্পনায় সেই জগতে মানুষকে নিয়ে যেতে পারি, অথবা আমরা ধরতে পারি 3020 সাল, 4020 সাল বা 5020 সাল কী হবে। এই যে মানে বিজ্ঞানের চিন্তা চেতনা বা কল্পনাটাকে আমরা যদি বাস্তবে রূপ দিতে চেষ্টা করি, সেটা হচ্ছে বিজ্ঞানের বিষয়গুলো অনেকটা জটিল বিষয়, যে বিষয়গুলো মানুষের সহজে বোঝানো অনেকটা কষ্টকর। সেই জিনিসগুলোকে সাহিত্যের মাধ্যমে মানুষের ধারে ধারে পৌঁছানোর যে নিরন্তর চেষ্টা করছেন, সেই সাহিত্য ধারাটা হচ্ছে কল্পবিজ্ঞান। যে বিজ্ঞানে বাংলাদেশে আমরা যদি প্রথম কোনো কল্পবিজ্ঞান বাংলা ভাষায় রচিত যেটা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের যাত্রা ছিল। পরবর্তীতে সেটাকে পলাতক তুফান নামে আমরা বাংলা ভাষায় পাই। এর পরবর্তীতে অনেক লেখকেরা সায়েন্স ফিকশন চর্চা করছেন। আর আমাদের বাংলা সাহিত্যের তরুণ প্রজন্মকে যিনি আকৃষ্ট করেছেন, সেই খ্যাতিমান লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের অনেকগুলো সায়েন্স ফিকশন আছে। তিনি মূলত অন্যান্য সাহিত্যের সাথে সাথে সায়েন্স ফিকশনও লিখে এই সাহিত্য ধারাকে জনপ্রিয় করেছেন। তার পরবর্তীতে আমরা পাই হুমায়ুন আহমেদের ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবিব, এদেরকে। তারপরে বর্তমানে যারা লিখছেন তাদের মধ্যে অন্যতম হলো আমাদের মোস্তাক আহমেদ, যার 40টির উপরে সায়েন্স ফিকশন প্রকাশিত হয়েছে। মানে উল্লেখযোগ্য অনেকগুলো সায়েন্স ফিকশন মানে পাঠকনন্দিত, যে সায়েন্স ফিকশনগুলো উনি বড়দের জন্য, বড়দের উপযোগী লিখেছেন, ছোটদের উপযোগী লিখেছেন। যেমন আমার কাছে যে সংগ্রহ, আমি যে বইগুলো আমরা পড়েছি, ইলিন, গামা, সবুজ মানব, নিঃসঙ্গ জিনিস, লাল মানব, ক্রিকি, ইলিন, রোবটের পৃথিবী, নীলুকোটের গ্রহে, নির্বাচিত সায়েন্স ফিকশন। যিনি আমাদের এই সায়েন্স ফিকশন লিখে সায়েন্স ফিকশন ধারাটাকে খুবই জনপ্রিয় করে তুলছেন আর নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন এই ধারাটাকে সাহিত্যের অন্যতম একটা প্রতিষ্ঠিত ধারা হিসাবে প্রতিষ্ঠা করতে। তার স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন বিজ্ঞান সাহিত্যের উপরে। তো আমরা যাদেরকে সামনে রেখে সায়েন্স ফিকশন চর্চা করছি, তাদের মধ্যে অন্যতম একজন লেখক হচ্ছে মোস্তাক আহমেদ। আর আমরা এখন অনেকটা ছোট, আমরা শিখছি অনেক জিনিস, বিজ্ঞানের ধারাগুলোকে কীভাবে সাহিত্যের মধ্যে রূপ দিতে হয়। যেমন আমার চট্টগ্রামের থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানে কম চর্চিত এই মাধ্যমটাকে সকল শ্রেণীর পাঠকের কাছে পৌঁছানোর জন্য। যেমন সায়েন্স ফিকশনটা বাচ্চারা কম বোঝে, কিন্তু আমার যে চেষ্টাটা সেটা হচ্ছে শিশু কিশোর উপযোগী সায়েন্স ফিকশন লিখে বাচ্চাদেরকে বিজ্ঞান বিষয়ের প্রতি আকৃষ্ট করা। তো সেই চেষ্টা করছি। তো আজকের এই অনলাইন বই মেলায় আমাদের আমরা তরুণ লেখক হতে শুরু করে যারা খ্যাতিমান লেখক সবার বই এখানে প্রদর্শিত হচ্ছে। যারা বই দিতে আগ্রহী তারা এখান থেকে চয়েস করে হয়তো অনলাইনে অর্ডার দেওয়া যায় এভাবে। তো সার্বিক সাফল্য কামনা করে সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আখতারুল ইসলাম। চমৎকারভাবে বিজ্ঞান কল্প কাহিনীর বিষয় নিয়ে বলছিলেন এবং আমাদের আজকে প্রধান আলোচক সম্পর্কে বলছিলেন। আমি আবারও উল্লেখ করতে চাই, বিজ্ঞান নিয়েই তিনি কিন্তু বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত করেছেন। আমাদের বর্তমান যে গল্প বিজ্ঞান নিয়ে যারা চর্চা করছেন তাদের মধ্যে তিনিও অন্যতম লেখক। আমরা জাফর ইকবালকেই আমাদের তরুণরা অনেক বেশি চেনেন, কিন্তু তাকেও আমরা খুঁজে পাই তার লেখনিক শক্তির মাধ্যমে। আজকে তার লেখালেখি এবং কল্পবিজ্ঞান তিনি যে বলবেন তখন আমরা আমাদের সামনে এখন আমরা আরেকজন
হচ্ছে, ছড়া লেখা হচ্ছে, গল্প লেখা হচ্ছে, আবার ফিকশনও লেখা হচ্ছে। তো আমি বলবো যে অন্যান্য লেখার মতো যে সায়েন্স ফিকশন যে আমি দেখে পেলাম ওইরকম কিছু না, যে আমাদেরকে জানতে হবে। আমরা যদি না জানি, কোনো একটা সায়েন্স টপিক যদি না জানি, তাহলে দেখা যায় যে আমরা ফিকশন হিসেবে কোনো কিছু লিখতে পারবো না। যে সায়েন্স ফিকশন রিলেটেড যে লেখাগুলো আসে বা যারা লেখক আছেন বাংলাদেশে, তাদের মধ্যে দেখা যায় আমরা জাফর ইকবাল স্যারকে বেশি প্রায়োরিটি দিই, কিন্তু ওনার মাঝামাঝি যিনি সবচেয়ে পরিচিত তিনি হচ্ছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শ্রদ্ধেয় মোস্তাক আহমেদ। ওনার লেখা কিন্তু আমি ছোটবেলা থেকে পড়তেছি, দেখা যায় মানে জাফরের ফার্স্টে কিন্তু শুরুটা হয়েছিল জাফর ইকবাল স্যারকে দিয়ে, এরপরে কিন্তু যাই হোক দেখা যায় যে আপনার যে উনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, যে শুধুমাত্র ফিকশন না, ওনার কিন্তু যে মানে দেখা যায় যে আপনার যে প্যারাসাইকোলজি প্লাস আপনার হচ্ছে বিভিন্ন রকম যে শিশু সাহিত্য রিলেটেড বা টোটাল ওভারঅল সব কিছু কিন্তু অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। যে আমরা অনেক সময় বুঝতাম যে কি সায়েন্স ফিকশন শুধুমাত্র বড়রাই পড়ে কিন্তু বা ছোটরাই পড়ে বা ওনারা বুঝে উঠে কিন্তু না, দেখা যায় যে সব কিছুর মধ্যে এখন সায়েন্স রিলেটেড বা সায়েন্স ফিকশন জাতীয় এটা কিন্তু সবাই পড়ছে। তো এখানের মধ্যে দেখা যায় কেন, কারণ সবার একটা ভাবনা থাকে, যে কিউরিসিটি থাকে, যেমনটা হচ্ছে যে আমি হাতে একটা ঘড়ি পড়লাম, যে ঘড়ির লেখাটা কীভাবে বই করবো, ভাই এটা কীভাবে যে আমাদের হাতে দিচ্ছে, এখানে তো প্রশ্ন করতে পারতো বা ইরিটেশন হতে পারতো, যে কেন হচ্ছে না, কারণ এখানের মধ্যে সায়েন্স আছে। যে আমি এখানে আছি, যে এখানে যে কার্ডবোর্ডটা এখানে রাখা হয়েছে, এখানে কিন্তু সায়েন্স, সব জায়গায় কিন্তু সায়েন্স আছে। তো ওই জন্য কিন্তু সবার একটা কিউরিসিটি থাকে, এই যে ছোটো বড়, যেমন আমার ছোটো ভাইও দেখা যাচ্ছে কি আমার থেকে দেখে দেখে কিন্তু প্রথমে ছড়া লিখতো, এরপর ফিকশন লিখছে বা গল্প লিখছে, কিন্তু আমার থেকে দেখে সে সায়েন্স রিলেটেড লেখাগুলো লিখতেছে, যে সায়েন্স রিলেটেড সে আপনার ফিকশন লিখছে বা অনেক সময় গল্প লিখছে। তো মোটামুটি দেখা যায় যে কি আপনার যত রকমই আপনার যে সায়েন্স ফিকশন এবং বা সায়েন্স রিলেটেড যে লেখাগুলো বা গল্পগুলো আছে, মানুষ এটা জানবে, অনেক কিছু শিখবে। সেটা শুধুমাত্র যে আপনার যে ছোটরা জানবে বা বড়রা জানবে ওইরকম না, মানে প্রত্যেকটা এজে সবাই জানবে। তো জিনিসগুলো মোটামুটি বিশেষ করে মোস্তাক আহমেদ উনি কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র যে ফিকশন না, উনি ওখানে অনেক কিছু নিয়ে আসছেন। যে দেখা গেছে আপনার জাফর ইকবাল স্যার দেখা গেছে যে আপনার বেশিরভাগ উনি কিন্তু ফিকশন রিলেটেড লেখাগুলো লিখছেন, কিন্তু উনি কিন্তু লিখছেন কিন্তু যে প্যারাসাইকোলজি বা ভৌতিক শব্দ যে বইগুলো লিখেছেন, কিন্তু আসলে অনেক কিছু জানা আছে। যে আমিও ফার্স্টে কিন্তু মানে ভাবি নাই যে সায়েন্স ফিকশন লেখাটাকে যে মানে উনি এত সুন্দর করে বিভিন্ন দিকে অনেক জায়গায় নিয়ে গেছে। আপনারা যদি ওনার বইগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বুঝতে চাচ্ছি। আর যে ওভারঅল যে শব্দ রাশিদ উনি বলেছেন যে 2 মিনিটের ভিতরে শেষ করবেন, সেই জন্য আমি বলবো যে যারা আছেন প্রত্যেকে যারা এই অনলাইন বইমেলা সংগঠনের সাথে জড়িত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যে অনেক কিছু আমাদের চট্টগ্রাম দিয়ে শুরু হয়, যে অনলাইন বইমেলাটা আমাদের চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ অনেক শুভ। অনেক সুন্দর করে বলছিল কল্পবিজ্ঞানের যে বিভিন্ন ধাপ চর্চা, প্যারাসাইকোলজি, জাফর ইকবালের প্রেজেন্টেশন এবং আমাদের আজকের আলোচিত লেখক তার প্রেজেন্টেশন, এই যে পাঠকদের উদ্দেশ্যে পাঠকদের তার বইয়ের ব্যাপারে তার মধ্যে চমৎকারভাবে আলোচনা করেছে। সুপ্রিয় সুধী, আপনারা জানেন আজকের বইমেলা, অনলাইন বাংলা বইমেলা সারা বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন দর্শক দেখছে, শুনছে। আমরা আজকে 7ম দিনে আমাদের এই অনুষ্ঠান দেখছি, শুনছি। আমরা যার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি, এত মোস্তাক আহমেদ কল্পবিজ্ঞান নিয়ে তিনি লেখালেখি করছেন, রচনা করছেন, সায়েন্স ফিকশন সিরিজ করছেন, গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন 40টিরও বেশি। তিনি এখন আপনাদের উদ্দেশ্যে কল্পবিজ্ঞান এবং নিজের লেখালেখি নিয়ে আলোকপাত করবেন। মোস্তাক আহমেদ, বিশিষ্ট লেখক মোস্তাক আহমেদ। শোনা যাচ্ছিল না? শোনা যাচ্ছে। আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, একুশে পদকপ্রাপ্ত আমাদের সম্মানিত প্রফেসর স্যার বিক্রম স্যার, উপস্থিত প্রবীণ লেখক যারা আছেন, ডাক্তার সাহেব শুভ সূচনায় কথা বললেন, এবং একাডেমি রাশেদ ভাই, সম্মানিত লেখক এবং লেখিকাবৃন্দ এবং সদস্য যারা আছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই
তোমারটা নিচে দিলে হয় না? মহাটা নিচে দাও না, ওইটা হাতে দাও। দেখা যাচ্ছে না, তোমাদের বুঝতে হবে। এখন তো কাছে এনে বলতে বলতে শুনে এই তো এখন ঠিক আছে। আগে হাতে দিতে বলে। শোনা যায়? এখন ঠিক আছে। বাবা পুলিশ মানুষ তো সত্যি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু মজা করলাম আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি। আসলে আমি বলবো যে চট্টগ্রাম একাডেমির কাছে সো মাচ গ্রেটফুল যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সত্যি খুবই আনন্দিত, খুবই মজা পাচ্ছি, কারণ আমি এখানে প্রায় 1 বছর 3 মাস হয়ে গেল, বাট কোনো অনুষ্ঠানে আসতে পারি না। দেখুন মানুষ তো প্রাণ ছটফট করে, লাফায়, কিন্তু আসলে জায়গা খুঁজে পাই না। খুঁজে না পেয়ে যাই রাশেদ ভাইয়ের কাছে আর কি, তার সাথে কথা বলি, মনে একটু আলোচনা করতে চাই। যেখানে এখানে আমার আসলে পরিচিতি অতটা নেই। আমার 20 বছর চাকরি জীবনে পুরাটাই অলমোস্ট আমি ঢাকা করেছি আর কিছু বাইরে করেছি। তো এটা আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রিভিলেজ যে আমাকে লেখক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের অনেক বড় একটা প্রাপ্তি এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে সায়েন্স ফিকশন নিয়ে বলার জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সায়েন্স ফিকশনে বলার আগে আমি অন্তঃস্থল ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম একাডেমিকে যে দিস ইজ নট প্ল্যাটফর্ম ফর রাইটার্স, এবং যেটা আসলে দরকার। যেহেতু আমি বলতে ঢাকায় বইমেলা আমার প্রাণ, এবং ওখানেই আসলে সবসময় থাকি, চলি, এবং বইটাই আমার ভালোবাসার জায়গা। ঠিক চট্টগ্রামে আমার কাছে মনে হচ্ছে যে এই চট্টগ্রাম একাডেমি সত্যি চমৎকার, আমার অন্তঃসীমার চমৎকার একটি প্ল্যাটফর্ম, যেখানে সকল লেখক, কবি, সাহিত্যিক সবাই আসছেন, একত্রিত হচ্ছেন, এবং আমাদের যে সুন্দর মনটা আছে, আমাদের মনের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলো আমরা এখানে প্রকাশ করতে পারছি। এটা এখন অত্যন্ত প্রয়োজন। ফেসবুক ইজ টোটালি আর্টিফিশিয়াল, আপনি দেখেন বা না দেখেন লাইক দিয়ে দিচ্ছেন, কিন্তু আসলে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে সাহিত্যিকরা কথা বলতে পারেন, কবিরা তাদের বক্তব্য প্রকাশ করতে পারেন। এবং আমাদের সমাজে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন স্যারের মতো, আমি বলবো যে স্যার পদার্থবিজ্ঞানে 21 পদক পেয়েছেন, তাদেরকে আমরা পেতে পারি এবং আমাদের কথাগুলো আলোচনা করতে পারি। তো এই একাডেমি যারা এস্টাবলিশ করেছেন প্রথম থেকেই, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে এই একাডেমি আসলে অনেক সামনে অনেক বড় হোক, আমি এই কামনা করি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাবে, শোনা যাবে। হ্যাঁ, শোনা যাবে। আচ্ছা, ঠিক আছে। আসলে আমি যেহেতু সায়েন্স ফিকশন নিয়ে আসলে কথা বলতে বলা হয়েছে, সায়েন্স ফিকশন শুধু বলবো, বাট আমার সবচেয়ে একটু ভালো লাগে যে লেখালেখি নিয়ে বললে এবং বাংলাদেশের আসলে লেখালেখির পার্সপেক্টিভটা কেমন, এটা নিয়ে আমি কিছু বিষয় নিয়ে আসবো। তো যেটা হচ্ছে আমি জানি না আসলে কতক্ষণ বলা যাবে, 10 মিনিট 15 মিনিট অ্যারাউন্ড হবে। আমি কিছু গল্প এবং কিছুটা মজার সঙ্গে যেটা বলতে চাই। আমার কাছে মনে হয় চট্টগ্রামের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এটা, এবং এখানে আসলে সব যে ন্যাশনাল যে ফ্লেভারগুলো আছে একটু বললে আমরা সবাই এখানে আসলে পাবো। আমি ব্যক্তিগত একটু শুরু করি। লেখালেখিতে আসলে আমার খুব আগে এভাবে ছিল না। ইউনিভার্সিটি লাইফে হঠাৎ করেই কোনো একটা কারণে লেখা শুরু করি। আচ্ছা, লেখাটা ছিল একটা বই যেটার নাম ছিল আসলে মামুই মাছ। মাছের খুব খাওয়া হতো, মাছের, সেটা 1996-97 সালের দিকে লিখেছিলাম। বা সেই বইটা আসলে এখন আমার টোটাল 112টা প্রকাশনা, বাট ওই বইটা আসলে ছাপানো হয় এখন দূরের কথা, সেটা আমি জানাবো। ফার্স্ট বই আমার যেটা প্রথম ছাপাই সেটা ছিল হচ্ছে যে 2004 সালে, বইটার নাম ছিল জকি। তো জকি বইটা লেখার পর আমি কেন সায়েন্স ফিকশনে আসলাম এই গল্পটা দিয়ে শুরু ভেরি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। মাইকটা ভালো হয় আর কি। তো তখন আমি জকি বই, খুব সিরিয়াস ধরনের একটা বই, যেটা আসলে বাচ্চারা সৌদি আরবে কিংবা মিডল ইস্টে নিয়ে যেত, ওটা জকি হিসেবে ব্যবহার করতাম।
অনেক পর ইট ইজ ভেরি হার্ড টাইম। যারা নতুন লিখছেন তাদের জন্য হয়তো আমি বলবো যে ইটস রিয়েলি ভেরি হার্ড টু পাবলিশ বুক এখন এই সময়ের দিকে, কারণ কোনো পাবলিশার বই পড়তে চান ইটস ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। যাই হোক, বইটা আমি যে পাবলিশ ছাপালাম, ছাপানোর পর বইমেলায় যখন আসলো তখন 2004 সালে বইটা আসলে পাবলিশার স্টক দিলেন, আবার হয়ে গেল। তো খালিদা জিয়া ছিলেন প্রাইম মিনিস্টার, ওখানে আমার ডিউটি ছিল। তো ডিউটি ছিল এক ভদ্রলোক, উনি যে কোনো কারণে সিকিউরিটির জন্য গেটটা বন্ধ করে দিতে হবে। তো আমি খুব অনুরোধ করে বললাম, আমি এসবি সিকিউরিটি ইনচার্জ ছিলাম, যে আমার বইটা আপনার স্টোরেজে কিছু রাখেন, আমার উপকার হয়। উনি একটু ঢুকবেন একটা কারণে, 1 মিনিটের জন্য উনি ঢুকলেন, বইটা রাখলেন, চলে আসলেন, আমার বইটা ওখানে থাকতো। 2004 সালে বই পেলেন, আমি 1 কপি বলি, মানে 1 কপি। তো যেটা হওয়ার পর বুঝলাম যে এইভাবে আসলে চলবে না। দেন মেলায় যখন লাস্টের দিকে একটু হাঁটা শুরু করলাম, প্রচুর হাঁটলাম। হাঁটার পর দেখি যে একজন ভদ্রলোকের পিছনে সবাই কিন্তু ছুটে, তখন তো হুমায়ুন আহমেদ ছিলেন, ওরা দেখলাম যে উনি হচ্ছে জাফর ইকবাল স্যার, এবং ওনার বই আসলে খুব ভালো চলছে, যেখানে যাই খুব ভালো চলছে। বইটা দেখা দেখি আমি 2টা বই লিখলাম, একটা হচ্ছে সায়েন্স ফিকশন, মনে হলো যে এইবার যদি আমরা শুরু করি তাহলে ভালো হবে। রোবোটিজম অ্যান্ড মিটিওরাইটস, 2টা বই লেখার পর 2005 সালে 2টা বই আসলো, এবং মোটামুটিভাবে বলা যায় যে আমার খরচটা উঠে গেল। তো দ্যাট ওয়াজ মাই কামিং টু দ্য সায়েন্স ফিকশন। এবং ভালো লাগে, মেডিকেল ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে লিখতে কোনো সমস্যা ছিল না। যখন একটু রেসপন্স পেতে শুরু করলাম, দেন আস্তে আস্তে ভালো লাগাটা আরও ভালো হলো। তো এটা ছিল আমার সায়েন্স ফিকশনের শুরুটা। বাট কেন আসলে সায়েন্স ফিকশনটা কি, অনেকে জানতে চান, অনেকে বুঝতে চান আসলে বিষয়টি, অনেকে আসলে পড়তে চান, অনেক ভয় থেকে পড়তে চান। বাট দিস ইজ শিফট অফ দ্য প্যারাডাইম, যেটা আমরা বলি, যে একটা সাহিত্যের একটা 100 বছর, 200 বছর, 50 বছর, 40 বছর একটা শিফট হয়। যেমন এক সময় সব কিছু ছিল গদ্য, এখন থেকে 100, 300, 400 বছর আগে ছন্দ মিলায় পড়তে মানুষ খুব ভালো লাগতো। শরৎচন্দ্র যখন ছন্দ থেকে বের হয়ে আসতেন, তো সবাই বলছে যে উনি কি লিখছেন, এটা এরকম কিছু হয়তো ছন্দ নাই, বাট উনি খুব জনপ্রিয় রাইটার, অসম্ভব জনপ্রিয় রাইটার। এবং আলটিমেটলি যখন শরৎচন্দ্র থেকে আমার হুমায়ুন আহমেদ শিফট ছিল, ছোট ছোট প্রচন্ড জনপ্রিয় হয়ে গেল, শিফটটা করে ফেলেন সহজ সরল করে। আমাদের সাহিত্যে এখন আরেকটা শিফটিং হচ্ছে, দ্যাটস দ্য সায়েন্স ফিকশনের মতো। কারণ হয়তো 50 বছর, 100 বছর আগে আমরা রোবট দেখতাম না, কম্পিউটার দেখতাম না, মোবাইল দেখতাম না, উই ডিডন্ট সি এনিথিং। এই জন্য আমাদের সাহিত্যের মধ্যে আসলে এগুলো ছিল না। বাট এখন কিন্তু এইগুলো ছাড়া চলা যাবে না। মানে আমাদের যে নেক্সট সময়টা আসছে, আমাদের কাছে এমনি একটা ফিকশন বেসড ওয়ার্ল্ড খুব রানি, সবচেয়ে বেশি চলছে ফিকশন বেসটা, আর এই ফোকাস টোটালি ফিকশন বেসড। নেক্সট সময়টা আসছে আসলে ফিকশন বেসড, কারণ হিউম্যান সাইকোলজি দিয়ে স্টার্ট করা হয়, মানুষ যেটা দেখে সেটা কিন্তু ভালো লাগে। আমার পাশে আমি সমাজ কন্টিনিউসলি দেখছি, বাট এখানে মানুষকে আটকে রাখা খুব ডিফিকাল্ট। যখনই আমরা সায়েন্স ফিকশনে নিয়ে যাচ্ছি, অন্য একটা ঘুরে নিয়ে গেলাম, যেখানে অদ্ভুত যে মানুষ নিজের খাবার নিজে তৈরি করছে, সানলাইট থেকে নিজে তৈরি করছে খাবার, আরেকটা জায়গায় নিয়ে গেলাম আমরা ভিন্ন ধরনের প্রাণী আছে যেটা আমরা চিন্তাই করতে পারি না, যার ফলে রিডার কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, তারা জানে না এন্ডিংটা কি হবে, খুব মজা পাচ্ছে। এটা তো মহাশূন্যের কথা বললাম, আমরা আমি 1000 বছর পরে চলে গেলাম যে এভরিথিং উইল বি কন্ট্রোলড বাই রোবটস। টোটালি মানুষের কাজ করতে হবে না, মানুষ জন্ম থেকে রোবটের মধ্যে আছে। আমরা হয়তো যাচ্ছি যে বলছি যে আমাকে একটা এই কাজটা করে দেবে, রোবট সব কিছু করে দিচ্ছে। বিষয়টা অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বাস্তবতা কিন্তু এটা ট্রু। এমন সময় আসছে মানুষ কিন্তু পুরো একটা নড়াচড়া করতে রোবট, এবং রোবটের পার্সপেক্টিভে সেই রেজাল্টগুলো কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে আসবে। এটা একটা সাইডে, আর প্রাইভেট সাইডটা অনেক বড়। যেমন এখন আমরা করোনার যে বিষয়টা দেখতে পাচ্ছি, ইট ইজ এ ম্যাসিভ ডিজাস্টার টু দ্য ওয়ার্ল্ড। আর বাস্তবে যেটা ঘটছে, করোনা 2012 সালে কিন্তু তিনি একটা ছবিও তৈরি করেছে, সায়েন্স ফিকশন কন্টেন্ট, আপনি জানেন, হুবহু সেম জিনিস কল্পনা করে কিন্তু এভাবে আপনার ছবিটা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, বিখ্যাত একটা ছবি। তো এইভাবে সায়েন্স ফিকশন যারা লেখেন তাদের অনেক চিন্তা করতে হয়, অনেক ভুলে যেতে হয়, ভবিষ্যতে চিন্তা করে যেভাবে রিফ্লেক্ট করে অনেক কিছু বাস্তবে এটা ঘটে। এটা হচ্ছে সায়েন্স ফিকশনের সমাজের সাথে একটা গুরুত্ব। অনেকে বলেন যে এটা মজা নাই, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক দিক থেকে আনবিলিভেবল। জুল ভার্নের অভিনয় বিশ্ববর্ধন, তখন কেউ চিন্তা করতে পারতো না সাবমেরিনের কথা। আর সেই সাবমেরিন কিন্তু এখন মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি যে ড্রয়িং আছে এরোপ্লেনের, উনি অতটা লিখতেন না, যতটা লিখতেন ওই ডাইমেনশনে উনি দিয়েছেন যে আকাশে কিন্তু উঠতো মানুষ, মানে এখন প্লেনের কোনো অভাব নেই। সেই জন্য আমরা সেটা বলি যে আজকে বিজ্ঞান, আজকের কল্পনা আগামী বিজ্ঞান। এই জন্যই সায়েন্স ফিকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা এখন ভালো লাগছে এটা থেকে। এবং আমি বাংলা একাডেমির কাছে ঢাকায় যে কৃতজ্ঞ যে তারা বাংলা সায়েন্স ফিকশনকে সাহিত্যের রূপ দিয়েছেন, এবং তার উপরে বাংলা একাডেমি তারা প্রচলন করেছেন। ইটস অ্যান অ্যামেজিং থিং। বাংলাদেশে ইন্ডিয়ার পরে কোথাও হতে পারেনি, বাট আমরা কিন্তু করেছি, আমরা দিকে এগিয়ে আছি। আমরা সায়েন্স ফিকশন সোসাইটি থেকে এটা কাজ করে যাচ্ছি, এবং হোপফুলি এটা ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমাদের ফর আছে।
আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই না সায়েন্স ফিকশন লিখেই যে আমাদের সায়েন্স ফিকশন অনেক সায়েন্স ফিকশন অনেক ভালো, সাহিত্য অনেক ভালো, এবং এই সাহিত্য এই সায়েন্স ফিকশন আমরা অনেক দূর চলে যেতে পারবো। সেই কনফিডেন্স আমাদের কিন্তু এখন আছে। এখন গ্লোবালাইজেশনের এই সময়টায় আমরা কিন্তু এগুলোর ব্যাপক কাজ করছি, ট্রান্সলেশনে কাজ করছি, বিভিন্নভাবে কাজ করছি। সায়েন্স ফিকশন মানে খুব পাঠ্যটা খুব কঠিন একটা বিষয় মনে হয়, বাট আমার একটা আমি যখন এই দুটো বইয়ের কথা বললাম, একদিন স্টলে বসে আছি, ফার্স্ট স্টলে বাংলা একাডেমিতে, তো আমাদের পাবলিশার বলছেন যে অনেক সব বই দেখা যায়, আমিও নতুন রাইটার, দুইটা বই বের হয়েছে, আপনি বললেন যে একটা বই থেকে যে এই বইটা একটু দিতে পারেন, একটু ভালো। ভদ্রমহিলা বললেন এটা তো টিটি ভাইরাস উচিত না, এরকম না, একটু ভালোবাসা দিয়ে কিছু লেখা যায় কিনা, কঠিন। ইট হার্ট স্ট্রোক ইন মাই হেড, মানে খুব ভালো লাগে। এবং পরের বছর আমি একটা বই লিখলাম নিহির ভালোবাসা, যেখানে একটা পৃথিবীতে একটা বোট একটা চলে যায় একটা এলিয়েনের সাথে একটা প্রেমের সম্পর্কে এরকম কোনো কিছু, যেটা 2006 সালে, and that is the first book। এই বইটা হচ্ছে ব্লকবাস্টার, আমি যেটা বলি এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রিত বই বইটা, আমার ধারণা এটা 35,000 কপির উপরে আমরা সেল করতে পেরেছে। আর এই বইটা লিখে ফার্স্ট আমি রয়্যাল বেঙ্গল 2006 সালে, এর আগে 3টা বইটা আসলে আমি পাই না। সায়েন্স ফিকশন এই বইটা এখনো প্রচুর চলে, প্রচুর, আমি এটা বোঝাতে পারবো না, ইট হ্যাজ এ ট্রেবল স্ট্যান্ডার্ড। যাই হোক, এরপর থেকে ধারাবাহিকভাবে সায়েন্স ফিকশন আমরা কন্টিনিউসলি লেখা শুরু করলাম। প্রচুর সায়েন্স ফিকশন আমাদের রাইটার যারা আছেন আস্তে আস্তে লেখা শুরু করলেন, বা অনেকের পেশেন্স লাগে না, অনেকে স্টাডি করতে হয়, ভিতরে ঢুকতে হয়। সায়েন্স ফিকশনের পাঠক যারা আছেন তারা কিন্তু অনেক শিক্ষিত, তাদেরকে কোনোভাবেই কল্পনা কোনো কিছু দিলে কিন্তু তারা সেটাকে নেবেন। লজিকলি প্রত্যেকটা বুঝিয়ে দিতে হবে যে ইট ইজ হ্যাপেনিং, এবং এই জিনিসটা আসলে ঘটছে, বাস্তবে এটা বাস্তবসম্মত। তো এই জন্য সায়েন্স ফিকশন লেখাটা তুলনামূলক একটু কঠিন, একটু পড়তে হবে, একটু জানতে হবে। এবং এটা বায়োলজিক্যাল সায়েন্স ফিকশন আমরা বলি, রোবোটিক সায়েন্স ফিকশন আমরা বলি, স্পেস বেসড সায়েন্স ফিকশন বলি, বিভিন্ন টাইপের সায়েন্স ফিকশন আছে। কেউ যদি পড়তে যায় আসলে উনি টায়ার্ড হয়ে যেতে পারে, বাট যেটা বাস্তবতা, যেটা মনে হতে পারে টায়ার্ড হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু পড়তে গেলে খুব মজা পাবে। এখন সহজভাবে অনেক সায়েন্স ফিকশন লেখা হচ্ছে, বাট আগে অনেকটা কাঠখোট্টা ছিল, এখন অনেকে সহজভাবে নিয়ে নিচ্ছেন। অনেক ইচ্ছে করলে আপনারা পড়তে পারবেন এবং এনজয় করতে পারবেন। বিশেষ করে বায়োলজিক্যাল বেস্ট যে সায়েন্স ফিকশনগুলো আছে সেগুলো খুব সহজ এবং সকলের সবাই এটা করতে পারবে। তো সায়েন্স ফিকশন লিখতে লিখতে একসময় আমরা চলে গেলাম একটা সিরিজের মধ্যে, একটা রিপিট সিরিজ, একটা রিপিট নামে একটা ক্যারেক্টার ঢাকায় ঘুরে মজা কাজ করে রোবট, এগুলো বাচ্চারা খুব পছন্দ করে। এভাবেই সায়েন্স ফিকশন আসলে ঢাকা সায়েন্স লেখার একটা পার্ট। বাট যেহেতু সায়েন্স ফিকশন আমাদের দেশে এখন পর্যন্ত সেইভাবে ম্যাসিভ পাঠক রিসিভ করতে পারে না। আমরা যখন হুমায়ুন আহমেদ কিছু লিখেছেন, যেটা আমাদের এখানে একটু বলে গেলেন বক্তারা, এরপর জাফর ইকবাল স্যার কিছু লিখেছেন, অনেক লিখেছেন জাফর ইকবাল স্যার, এরপর আমরা কয়েকজন চেষ্টা করছি। আর যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি যে অন্যান্য শাখাগুলো খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, এটা চিন্তা করে আমরা একটু শিফট করি, পার্সোনালি একটু শিফট করি। তখন যেটা ছিল, যেটা বলছিলেন ভৌতিক বই দেখলাম, যে আসলে ভৌতিক বইতে প্রচুর পাঠক বাংলাদেশে, ভালো ভৌতিক বই নেই, মজা করে পড়ার মতো কোনো ভৌতিক বই নেই। ভৌতিক বই লিখতে লিখতে একসময় দেখলাম প্রায় 16টার মতো ভৌতিক বই এখন উপন্যাস হয়ে গিয়েছে আমার। আরেকটা জায়গায় একটু শিফট করার পর আমরা মাঝে চিন্তা করেছিলাম যে প্যারাসাইকোলজি একটা নতুন একটা সাইড আমরা স্টার্ট করেছি। আমি বেসিক্যালি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে একটা উপন্যাস লেখা। এটা হচ্ছে যে অনেক কিছু ঘটে পৃথিবীতে যেটা আসলে আমরা বিশ্বাস করতে চাই না, তাদের প্র্যাকটিক্যাল লেভেলে বাস্তবে কিন্তু এটা আচ্ছা, হয়তো একজন মানুষ এখানে আছে, একজন মানুষ আমেরিকা আছে, তাদের টেলিফোন কিংবা কোনো কমিউনিকেশন স্কিলস নাই, বা তারা কিন্তু অন্যের সাথে কথা বলছে, স্যাম্পলটা কিন্তু ঘটে। এই ধরনের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে যদি বই লেখা যায়, তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো আছে, ভালো আপনার এটা নিচ্ছে। আর জেনারেল সাইডে যে মুক্তিযুদ্ধ সাইড অথবা আমরা ডিটেকটিভ এগুলো তো আছে। তো যে বিষয়টা, আরেকটা বিষয় বলা দরকার এখানে, যেমন অনেকে মনে করি যে পাঠক নাই, অনেকে যে নতুন রাইটার আছে, অনেক লং টাইম লিখছেন, তারা কিন্তু মনে করছেন পাঠক নাই। প্রচুর পাঠক আমাদের আছে, হিউজ পাঠক আছে, এবং একটু ভালো বই হলে কিন্তু তারা কিনছেন, তারা পড়ছেন, তারা হচ্ছে আপনার অন্যের সাথে শেয়ার করছেন। বিশেষ করে এখন তো সময়টা চলে আসছে আপনার সামাজিক মাধ্যমে, যে এখানে যে যত বেশি সরব তিনি তত বেশি আপনার ওখানে ভালো বলছেন। কারণ পাঠকের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এই ফেসবুক, টুইটার কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো, এটা থেকে ধরে থাকলে আসলে বাস্তবে খুব ডিফিকাল্ট। তো এই অ্যাক্টিভিটিসের যারা হচ্ছে যত ইনভলভ রাইটাররা এবং লেখকরা, এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নাই। আলোচনা সমালোচনা অনেকে করছে যে কেউ হয়তো বিজ্ঞাপন দিচ্ছে, কেউ একটা ফেসবুক ব্যবহার করছে, কেউ টুইটার ব্যবহার করছে, এটা যুগের সাথে আপনাকে নিতেই হবে। এটা থেকে বের হতে আপনি পারবেন না। আমরা পুলিশ যারা আছে, তথ্য নেই, থানায় এসে তথ্য নেই, বাট আই এম গোইং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমরা 50% দেবো তথ্য কিন্তু এখন ফেসবুক থেকে পাচ্ছি, 50% দেবো তথ্য কিন্তু আমরা টুইটারের মাধ্যমে পাচ্ছি। কিছুদিন আগে যে বঙ্গবন্ধুর মূর্তিটা আসলে আপনারা আনফর্চুনেট
আমরা যে ফেসবুকের আমাদের ইন্টেলিজেন্স আসার আগেই আমরা ফেসবুকে আমরা জেনে গিয়েছি, যিনি তুলেছেন ছবি দিয়েছেন ইজ ম্যাসিভ ছড়িয়ে পড়েছে। সো যারা আলোচনা সমালোচনা করছেন, এই যে আমরা বললাম যে কমার্শিয়াল মার্কেটিং অফ দ্য বুকস, তা আলোচনা করবেন। বাট কথাটা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদেরকে এটাকে কোপ করে নিতে হবে। বিদেশে আগে পড়তো, এখনো পড়ে, রেল স্টেশনে গেলে দেখবেন বিশাল বই বিজ্ঞাপন, ভিড় ভরে বিশাল বই বিজ্ঞাপন, দে হ্যাভ দ্য বিগ মার্কেট, এবং তারা কিন্তু সেটা নিচ্ছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে বই ডেফিনেটলি একটা সৃজনশীল বিষয়, আর পাশাপাশি এই বিপণনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দুর্বল, বাংলাদেশ অনেক দুর্বল। এই জন্য যারা হয়তো বই ছাপাচ্ছেন, হয়তো ভাবতেছেন যে আমার 300 কপি বই বিক্রি করবো, যারা হয়তো ভাবছেন যে 300 কপি বই বিক্রি হচ্ছে না, অথবা 200 কপি বই বিক্রি হচ্ছে না, আমি বলবো দিস ইজ দ্য কমপ্লিট ফেলিওর অফ আওয়ার পাবলিশার্স। এটা আপনি জেনে নিঃসন্দেহ কমপ্লিট। একজন পাবলিশারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার 300 বই আছে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট বুক, ঠিক না? আর কোনো পাবলিশার ভালো বই পড়ে, কোনো পাবলিশার এখন যেটা হচ্ছে যে দের ভেরি ফিউ পাবলিশার যারা করবেন, খুব কম, এবং বইটা পড়ে নিজে প্রমোট করবেন। শত শত বই, আমার মনে হয় এখানেও প্রায় 500 করে বই প্রতি বছর বই মেলা এখানে বের হয়, এবং ঢাকায় তো 4000 করে বই বের হয়, সারা বাংলাদেশে 10,000 উপরে বই বের প্রতি বছর। পাবলিশার মাস্ট প্রমোট আসলে কোন বইটা আসলে সুন্দর করে আসলে মজা পাবে, সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কিন্তু পাবলিশার এখন নাই। না থাকার কারণে যারা নতুন রাইটার যারা আছেন তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদেরকে দায়িত্বটা নিতে হবে, সমন্বিত হবে। সেক্ষেত্রে এই যে চট্টগ্রাম একাডেমির মতো একাডেমি অথবা এই প্ল্যাটফর্ম কিন্তু অদ্ভুত সুন্দর কাজ করে, এবং হতাশ হওয়া যাবে না। যারা নতুন যারা আছেন, 2-4-5 করতে গেলে এই শুধু ডিপ্রেস, বিশাল 17 কোটি লোকের মার্কেট এইখানে, পুরো ইউরোপেও 17 কোটি লোক পাওয়া যায়। জার্মানি যদি বাদ দেন আর ব্রিটেন যদি বাদ দেন, ইটস ভেরি ডিফিকাল্ট। ওখানে 15টা কান্ট্রি মিলেও 20-22 কোটি, 34 কোটি লোক, দুই বাংলা মিলে, পশ্চিমবঙ্গ এখানে মিলে এত বড় মার্কেট কিন্তু নাই। বাট এই মার্কেটে আমাদের এক্সপ্লোর করতে পারছি না। আমরা বইমেলায় সেল করি সব কিছু মিলে 100 কোটি টাকার আমরা মার্কেট মনে করি বই মার্কেটটা, বাট দিস মার্কেট ডিমান্ডস মোর দ্যান 1000 কোটি। আপনি যেটা ফিল করি 1000 কোটি টাকার মার্কেটটা এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর না করতে পারে কিন্তু আপনি টিকতে পারবেন। এক্সপ্লোরটাকে করার জন্য মূল দায়িত্ব হচ্ছে যে পাবলিশার আর রাইটারকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে এটা আসলে পারা যাবে না। পাবলিশার বইটা ছাপিয়ে ফেললে রাইটারের খবর নাই, রাইটার ছাপায় ফেললে পাবলিশারের খবর নাই, এইভাবে কিন্তু টেকা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, একটা ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় চলে গিয়েছে? আমাদের কলকাতা, বাংলাদেশ, আমরা যেটাই বলি না কেন, আমরা তো এখন ভেঞ্চার নিয়ে যাচ্ছি বাইরে জায়গায়, আমাদের বইগুলো বাংলাদেশে ট্রান্সলেট হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। কলকাতায় আমরা হিউজ পাঠক তৈরি করতে পেরেছি, আমাদের গল্প ভালো, সাহিত্য ভালো, সব জায়গায় রিচ করে যাচ্ছে। এবং এই লিস্টটা আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে করতে হবে, সম্মিলিতভাবে করতে হবে। এবং এই বাংলা একাডেমি কিংবা চট্টগ্রাম একাডেমি যারা আছে তাদেরকে একটা দায়িত্ব নিয়ে এই ভালো জিনিসগুলোকে তুলে ধরতে হবে। আমরা ভালো সাহিত্যকে অবশ্যই ভালো বলতে হবে। আমরা ভালো বলি না, একজন লেখক কেন যেন আরেকটা বইকে ভালো বলতে চাই না, আরেকজন লেখক এই কথাটা ভালো বলতে চাই না। লেট হ্যাভ এ কম্বাইন্ড কালচার, যে আমরা আমাদের সাহিত্যকে ভালো বলি। অনেক বড় বড় সুন্দর সুন্দর সাহিত্য আমাদের আছে, এবং সেটা পৃথিবীর আনাচে কানাচে যদি আমরা পৌঁছে দিতে পারি, আমার বিশ্বাস যে আমরা একটা অন্তর্ফুল চমৎকার একটা জায়গায় আমরা যেতে পারি। এবং এই জন্য সম্মিলিতভাবে একটা প্রয়াস দরকার, এবং সেই প্রয়াসের অন্যতম একটা পাত্র হচ্ছে আজকে অনলাইন বই। ইটস অ্যান অ্যামেজিং থিং যেটা চট্টগ্রাম একাডেমি করেছে। আমি বিশ্বাস করি যে শুধু যদি প্র্যাকটিক্যাল বই মেলা এখানে উপস্থিত হবে, যত লোক না জানতো, এখন কিন্তু তার থেকে 1000 গুণ লোক বেশি জানতেছে চট্টগ্রাম একটা বই মেলা হচ্ছে। আমাকে মিনিমাম 40-50 জন ফোন করেছে, ভাই চট্টগ্রাম বই মেলা ঢাকা থেকে আপনার বই পাওয়া যায়, যেহেতু আপনার 18 বছর থেকে প্রচুর পাবে। চট্টগ্রামে একটু কম ভিড় ছিল, আশা করি দেখলাম অনেক কাছে। বাট দিস ইজ অন্যরকম থিং উই হ্যাভ ডান, যেটা ঢাকা থেকে পারে নাই, বাংলা একাডেমি পারে না। আমি বাংলা একাডেমির চেয়ারম্যান সন্তোষ জামান স্যারের সাথে গতকাল কথা বললাম, তুমি একাডেমিতে মেলা হবে কিনা, তারা কনফিউজ যে এখন হবে কিনা ফেব্রুয়ারিতে, হি ইজ নট কনফার্ম। বাট তার আগে কিন্তু চট্টগ্রামবাসী, চট্টগ্রাম একাডেমি দেখিয়ে দিয়েছে যে ইয়ে ব্যালেন্স দ্য অনলাইন বই মেলা, অ্যান্ড দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল অ্যান্ড রিয়েলি এক্সেলেন্স। তবে কিনা রকম হয় এভরি ব্যাড থিং এজ এ গুড থিং, আমরা এটা পুলিশে খুব বিশ্বাস করি। আমার লাইফে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ ছিল হলিউড ডিজাইন, বিকজ আই ওয়াজ কমান্ডার। আমি ডিসি গুলশান ছিলাম, এবং যে হলিউড ডিজাইন সবাই জানেন, সারা রাত আমাকে যুদ্ধ করতে হয়েছে। আমার সাথে 29 জন লোক মারা গিয়েছে, আমাদের বডিগার্ডের কারণ নারী বডি বের হয়ে গিয়েছে। আল্লাহ রহমান ইনট্যাক্ট ছিলাম, আমি কমিশনার। দ্যাট ওয়াজ বোনাস লাইফ। আমি মাঝে মাঝে ফিল করি একটা শুধু আমাদের মাথার উপর দিয়ে পিছনে পড়েছিল, ট্রাই করেছে। তো যেটা ছিল যে ওই সময়ের মধ্যে দ্যাট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম। বাট সবচেয়ে মজার ব্যাপার ছিল ওদের সাথে যুদ্ধ করে যখন ধরলাম, এই ব্যাড থিং এর মধ্যে গুড থিং হচ্ছে আমার পুরো জঙ্গি টোটাল নেটওয়ার্ক আমাকে টোটাল একদম সারা বাংলাদেশে। এরপরে কিন্তু ব্রেকডাউনটা শুরু হলো, ওখান থেকে কিন্তু এক্সপ্লোশনটা হয়। আমরা কীভাবে ধরবো সেই জিনিসটা তৈরি করি।
আই ফিল যে ডিজিটাল যে আমাদের মেলাটা হচ্ছে দিস ইজ এক্সপ্লোশন টু আওয়ার আমাদের কি বলে লিটারেরি লাইফ, যে বই যে আপনার ইসে সেট করা যায়, অনলাইনে সেট করা যায়, বই যে আসলে মানুষের কাছে অনলাইনে রিচ করা যায়, সেটা শুধু বর্ডারের মধ্যে না, বর্ডারের বাইরে ইন্ডিয়া, পাকিস্তান কিংবা সৌদি আরব না, আফ্রিকা পর্যন্ত চলে যায়। দ্যাট ইজ প্রুফ, দ্যাট হ্যাজ বিন প্রুভড বাই দিস ডিজিটাল মার্কেটিং। এবং এটা অ্যামেজিং একটা অ্যাচিভমেন্ট, অ্যামেজিং একটা অ্যাচিভমেন্ট। হয়তো কথাগুলো শুনতে অবাস্তব মনে হবে, কথাগুলো শুনতে আসলে অন্যরকম মনে হবে, বাট যেহেতু একটা বড় পার্সেন্টে আমরা এখন মুভ করতে যাচ্ছি, আমরা জার্মানিতে আমাদের বুক যাচ্ছে, মিউনিকে আমাদের বই মেলা যাচ্ছে, লন্ডন বই মেলা যাচ্ছে, আমেরিকা নিউ ইয়র্ক বই মেলা যাচ্ছে, তাহলে আমাদের ঠিক এই কনসেপ্টে কিন্তু আসতে হবে। ছোট জায়গায় কিন্তু থাকলে হবে না। চট্টগ্রাম আই ফিল লট অফ রাইটার্স, অনেক ভালো রাইটার্স আছে, অনেক, আমি তো আসলে সবাইকে চিনি না, বাট কথা বলবো ডেফিনেটলি অ্যামেজিং। তার মধ্যে একজন অর্গানাইজার আছে, এটা বড় একটা সম্পদ চট্টগ্রামের জন্য, এবং উনি ধরে রেখেছেন আমাদের এত সুন্দরভাবে। এটা একটা বিশাল একটা বিষয়। তো এই বিষয়টাকে আমাদের ধরে রেখে আমরা যদি এগিয়ে যাই, সারা বাংলাদেশের একটা নেটওয়ার্কের মধ্যে আমরা আস্তে আস্তে স্ট্রং করে নিয়ে আসতে পারি, অনেক ভালো হবে। পেরিফেরিতে আমাদের রাইটাররা হারিয়ে যাচ্ছে, ছোট্ট গল্প লিখতেছেন, বই ছাপাতে পারছেন না, বই লিখছেন, ছাপাতে পারছেন না। আরেকটা বিষয়, ন্যাশনাল গভর্নমেন্টের উপরে সব কিছু ডিপেন্ড করা যাবে না, গভর্নমেন্ট ক্যানট ফাইন্যান্স ইন এভরি হয়, বাট এখন কথা বলা হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনার ইজ মাস মোর পাওয়ারফুল দ্যান গভর্নমেন্ট, এবং তারা কিন্তু আসতে চায়। প্ল্যাটফর্মটা ধরে রাখলে ওইভাবে সুন্দরভাবে আমাদের এক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলে আমরা অনেক অনেক উপরে যেতে পারবো। শুধুমাত্র বাংলা একাডেমি বই মেলা, যেহেতু আমি জড়িত, জানি যে 3 বছর আগে 70 লাখ টাকা দিয়েছে শুধুমাত্র আপনার এই কি বলে আপনার স্টল করে দিল তারা, ডাচ বাংলা ব্যাংক, তারপরে বোধহয় আসলো আরেকটা ব্যাংক, আমি ভুলে গেলাম। এরপরে মনে হয় ইট ইজ গোয়িং মোর দ্যান প্রো, দে আর প্রিফারিং অ্যাডভার্টাইজমেন্ট। আপনার প্ল্যান আসতে দেখুন ইনভেস্টমেন্ট নিয়ে, দে ওয়ান্ট টু স্পেন্ড ফর বুকস, বাট এই জায়গাগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, প্রপার্টি প্রফেশনাল ধরে রাখতে হবে, ইনশাল্লাহ খুব খুব ভালো হবে। একটা জিনিস সত্য যে বই লিখে সংসার চালানো আসলে বাস্তবে খুব খুব ডিফিকাল্ট, মানে আমি সব খোলামেলাই বলি, আসলে বাস্তবে যারা ভেরি ফিউ রাইটার্স, তাদের 5 জন 6 জন বাংলাদেশে হতে পারে যারা আপনার আয় করেন আর কি, বাট পারমানেন্ট এখন জীবনটা হয়ে গেছে এরকম, বিভিন্ন ডাইভার্সিটি 2-3টা আপনার প্রফেশনাল থাকতে হয়, একটা প্রফেশনাল থাকা খুব ডিফিকাল্ট, রিস্কি, হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করতে হয়, ইকোনমিটা এমনভাবে ডাইমেনশনটা শেপ দিচ্ছে। তো কাজেই একটু যদি আপনার কেউ কন্টিনিউসলি প্রফেশনাল নিতে চান, আমরা বলবো যে অবশ্যই নেবেন, আর পাশে একটা সাইডে রেখে যখন এস্টাবলিশড হয়ে যাবে, দেন ইউ ক্যান টেক ইট অ্যাজ এ ফুল প্রফেশনাল রাইটিং। সময় কিন্তু আসতেছে, কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না, সময় কিন্তু আসছে। আমরা অনেক প্রোগ্রাম দেখি টিভিতে, নাচের প্রোগ্রাম দেখবেন, ইন্ডিয়ান ড্যান্সের প্রোগ্রাম, 20 বছর আগে এমন অবস্থা ছিল তারা খেতে পেত না, আর এখন যারা ড্যান্সের প্রোগ্রামগুলো করে তাদের এখন টাকা বাড়ির কোনো অভাব নাই, প্রায় দেখা যায় ইন্ডিয়ান আইডল কোনো কিছু। ভালো রাইটারও কিন্তু অনেক বই আছে, বাট এটাও সত্য যে ভালো রাইটার কিন্তু কম। আপনি 5,000-10,000 বই যদি প্রতি বছর বের হয়, ইউ ক্যান গেট অলমোস্ট 400 to 500 বুকস আর রিয়েলি স্ট্যান্ডার্ড আর রিয়েলি ইন্টারন্যাশনাল মানে লেভেলে যাওয়ার পরে এই বইটাকে যদি আমরা পৌঁছে দিতে পারি, সেটা কিন্তু অনেক বড় বিষয়। সব বই ভালো হবে না, এটা খুব স্বাভাবিক। তো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের ভালো রাইটার আছে, অবশ্যই আমাদের ভালো লেখা আছে, অবশ্যই আমাদের ভালো মানুষ আছে, আমরা সবাই একসাথে মিলে আমাদের সাহিত্যের ভালো বলবে, ইনশাআল্লাহ আমরা একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারবো, অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারবো। আর ডাইমেনশনটা ডেফিনেটলি চেঞ্জ হবে। আমরা যেটা বলেছি, কবিতা একটা সময় গদ্য ছিল, সত্য ছিল, এখন আসছে সায়েন্স ফিকশন, পরে হয়তো অন্য কোনো ফিকশন আসবে, ডিফারেন্ট ডাইমেনশনে আসবে। সময়ের সাথে আমাদেরকে থাকতে হবে। সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমরা কখনোই একটা সাহিত্যের ক্ষেত্রে অন্য কোনো সাহিত্যকে ছোট করে না দিই, এটা আমাদের বিনীত অনুরোধ। প্রত্যেকটা সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখন কীভাবে কোনটা কাজে লাগবে নোবডি নোজ, কোনটা কোন জিনিসটা রিফ্লেক্ট করবে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। একটা ছোট্ট মেসেজ সবার কাছে এমন একটা গণজাগরণ শিহরণ সৃষ্টি করতে পারে, যেটা একটা অন্য কোনো কিছু করতে পারবে না। এই জন্য আমরা ফিল করি যে এই টোটাল সামগ্রিক হলিস্টিক অ্যাপ্রোচে আমাদের সাহিত্যটাকে এক জায়গাতে নিয়ে আসতে হবে। অনেকক্ষণ বললাম, কারণ আমি আমার জীবনের মজার দিকে ঘটনা বলে আমি শেষ করে দেবো, আমার বক্তব্য খুব বেশি জীবন। আচ্ছা, প্রথম যেটা আমি বলছি যে গল্পটা বলছিলাম যে হাউ আই বিকেম রাইটার, আমি ফিল করি খুব মর্মান্তিক এবং খুব ইন্টারেস্টিং ঘটনা আমার লাইফে। যে আমাকে যখন 7-8 সালে আমার 15-20টা বই বের হয়ে গেল, তখন সবাই বললো যে মাত্র তুমি রাইটার হয়ে গেছে, অনেক পাবলিশারি বই আছে। আমি বললাম যে রাইটার হয়ে গেছে আমি বুঝবো কীভাবে, হয়তো বই বিক্রি করার একটা সিস্টেম পাই না। তখন আমি একটা নিলাম যে আমি যদি আমার অপরিচিত কোনো ব্যক্তির বাড়িতে আমার বই দিই, তখন ভাববো আমি বিক্রি করেছি। এটা আমার মনের মধ্যে নিজের কল্পনা, নিজের বিশ্বাস। অপরিচিত পুলিশ হওয়ার কারণে মানুষের বাসায় খুব একটা যাওয়া হয়, যাই আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন রেস্ট্রিকশন, অনেক কিছু মানতে হয়, যাওয়া হয়। সম্ভবত 2010 সালে আমার মনে আছে, আমি ধরুন এইচএসসি পড়ি, আমি দুপুরে জমা নামাজ পড়ে খেতে বসছি। খেতে বসার পর হঠাৎ করে একটা ফোন আসলো, স্যার একটু আসতে হবে, এলাকায় আসতে হবে, একটা ঘটনা ঘটেছে। ওটা শোনার পর খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেলাম। যাওয়ার পর
একটা বাড়িতে 3 জন মারা গেছে, এক ভদ্র মহিলা তার 2 সন্তান, মানে একজন বিখ্যাত ব্যক্তি, ছেলের ওয়াইফ এবং তার 2 ছেলে। আমরা যাওয়ার পরে বাড়িতে গেলাম, যাওয়ার পর বাড়িতে দরজাতে ঢুকলাম, 3টে রুম। তার হাজবেন্ডের সাথে ওয়াইফের সম্পর্কটা ভালো ছিল না, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যার ফলে 3 জনে দে হ্যাভ কমিটেড সুইসাইড। পুরো দেয়ালে বাবার মধ্যে লাগে, প্রত্যেকটা দেয়ালে, এবং বিশাল, যেহেতু আমাদের ক্রাইম সিন দেখতে হয়, প্রত্যেকটা যে কোথায় কোথায় দেখছি, ছবি তুলছি, কোথাও কোনো অন্য কিছু পাওয়া যায়, বাড়িতে হয়তো বইয়ের র্যাকের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর চেয়ে দেখলাম যে ওখানে জাফর ইকবাল রোমায়নার পাশে আমার 3টে বই আছে, রোবোটিজম এন্ড ক্রিমিনালাইজ। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ দ্য রাইটার, বাট যে ছেলে এবং মেয়ে তারা বই দিতে পড়তো, তারা মারা গেছে। That was, they made me the writer, unfortunately, but তারা হচ্ছে যে মৃত্যুবাদী আমার মন থেকে ছিল। এটা আমার কাছে মনের কাছে একটা বিশাল একটা দাগ, আমার কাছে মনে হয় যে আসলে যিনি আমাকে রাইটার বানিয়েছেন, যে পাঠক তাকে আমি কখনো দেখিনি, কখনো দেখতে পাবো না আসলে। তো there's a lot of things happening in this life, অনেক কিছু ঘটে যা আসলে কোনো এক্সপ্লেইন করা যায় না। তো এটা হচ্ছে যে আমাদের সবসময় অপূর্ণতা থেকে যাবে, সবসময় মনে হয়। তো আলটিমেটলি আল্লাহর মধ্যে এখন আমাদের বইয়ের মার্কেটটা ভালো, ইনশাআল্লাহ ভালো হচ্ছে। আমি আর লেখালেখি করে চালিয়ে যাচ্ছি। আর একটা বিষয় কেউ বিশ্বাস করতে চায় না এত বই আসলে কীভাবে লেখা সম্ভব। আমি ইয়ার 45 মতো 100 উপন্যাস আমার হয়ে গেছে। আমি প্রতিদিন সকালে 6টা থেকে 8টা পর্যন্ত লিখি, ইটস এ রুটিন। আমার ওয়াইফ আমাকে বলে, আমার তোমার 3-22 ঘন্টায়, আমার ছেলে আমাকে রোবট বলে, আমার আব্বা আমাকে রোবট বলে, সবাই মোটামুটি এটা 350 দিন আমি আজকে সকালে 2 ঘন্টা আমি লিখে আসছি। তো যেটা হচ্ছে আমাকে লিখতে হয়, কমপ্লিট ফরম্যাট করা আছে, আমি কিছু করতে পারি না এই লেখা শেষ না হবে। এই জন্য এই বইগুলো এভাবে আসলে রেগুলার কমে যাচ্ছে। আর প্রত্যেকটা বিষয় যখনই মনে আসে আমি সবাই কম্পিউটারে ছোটো ছোটো করে লিখে রাখি, গল্পের প্লট, যার ফলে তেমন কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ টাইমলি 500 টাকা 2 টাকা লিখতে পারি। তো যেটা হচ্ছে ইটস এ হ্যাবিট। আল্লাহ আমার কাছে মনে হয় মানুষ বানানোর আগে একটা পেশা দিয়ে দেয়, তারপরে ছুঁয়ে দেয়, আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি যে তুমি এইটা হবে। আমাকে তো ছুঁয়ে দিয়ে বলছি তোমাকে লিখতে হবে 2 ঘন্টা, এই জন্য আমি প্রতিদিন লিখি এবং এই লেখার জন্য এই লেখাটা চলে আসে। যাই হোক, আমি আসলে অনেক কথা বললাম, ভালো লাগলো এখানে এসে এত সুন্দর আলোচনা করে, সবাই বিজ্ঞ এবং সবাই এখানে যারা আছেন গুণীজন। আমি ছোটো মানুষ, কিছু গুণাগুণ বলে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লেখা আমার স্বপ্ন, লেখা আমার ভালো লাগে। আমি সবসময় বলি আমাকে যদি কষ্ট দিতে দাও, আমার লেখা নিয়ে নাও আমার কাছ থেকে। আর আমি সবসময় থেকে আই হ্যাভ মাই ল্যাপটপ উইথ মি, এবং একটা হচ্ছে ডেল ঘোস্টো ইন্সপাইরন, আর একটা ডেল ইন্সপাইরন ডেল ঘোস্টো, 2টা ল্যাপটপ। একটা আমি 2005 থেকে লেখা শুরু করে 2012-তে চেঞ্জ করি, 2012 থেকে এখন পর্যন্ত চলছে। এগুলো লেখার কারণে সময়টা অনেক কম লাগে, আমার কম্পিউটার স্পিড আমি বেরিয়ে পাবো, আমাকে চোখ বেরিয়ে দিলে আমি বেশি স্পিডে টাইপ করতে পারি। কম্পিউটারটা গ্রামার আছে, আপনি যদি গ্রামারে টাইপ করেন আপনি প্রচুর স্পিড টাইপ করতে পারবেন, দ্যাট ইজ আপনি চোখ করে করতে পারবেন। তো সেইটা অ্যাচিভ করার কারণে এটা আমার হয়েছে ইনশাআল্লাহ। তো আমি সবাইকে বলবো যে প্লিজ আমাদের এই লেখালেখি যে জগৎটা ধরে রাখবেন, এটা সৃজনশীল একটা জগৎ। মননশীল অনেকে আসবে, বাট দ্যাটস নট লাস্ট ফর লং টাইম। সৃজনশীলটাই থেকে যাবে লং টাইমের জন্য। হতাশার কোনো কারণ নাই। যে স্বপ্নটা আমরা দেখছি, দিস নট এ মার্কেট অফ 100 crore, দিস মার্কেট অফ 1000 crore মার্কেট এখন আছে। এটা আমরা যারা আছি সবাই ইনশাআল্লাহ এক্সপ্লোর করবো। ভালো সাহিত্যের সময় আমাদের আছে, ভালো সাহিত্যের ভবিষ্যৎ আছে, প্রচুর পাঠক আছে। হয়তো বলছেন যে এখন বুক ফর্মে আছে, পিডিএফ ফর্মে, ডিজিটাল ফর্মে চলে গেলেও কিন্তু রাইটারকে তা নিতে হবে। রাইটার এই ফর্মেটগুলো চেঞ্জ করে বিভিন্ন ফর্মেশনে আপনাকে চলে যাবে। গান একসময় যখন আপনার কম্পিউটার আসে তখন লোকের গানে কোনো টাকা পাওয়া যাবে, এখন গানে যে পরিমাণ টাকা ডিজিটাল ফর্মে একটা ডাউনলোড করে 2 টাকা 3 টাকা চলে যাবে। ইটস অ্যান অ্যামেজিং অ্যামাউন্ট অফ মানি, অ্যামেজিং অ্যামাউন্ট অফ মানি। তো আলটিমেটলি এটা চিন্তার কোনো কারণ নাই। 300 টাকার বই যখন 30 টাকা করে বিক্রি হবে একটা ডিজিটাল, তখন কিন্তু মানুষ কিন্তু 1 লাখ 30 লাখ টাকা একটা বইতে পাওয়া যাবে। তো আমাদের কিন্তু সেই পর্যায়ে আমাদের সেই রিচ করার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কিন্তু সবই আছে। দরকার একটা সমন্বিত প্রক্রিয়া। এই সমন্বিত প্রক্রিয়াটা আমার মনে হয় যে চট্টগ্রাম একাডেমির মতো এই ধরনের প্ল্যাটফর্ম থেকে তৈরি হবে এবং আমরা ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবো। আমি আবারও আমাদের অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থাপক সহ, সঞ্চালক সহ, আমাদের সম্মানিত স্যারকে এবং নবীন লেখক যারা এখানে আছেন, সায়েন্স ফিকশনকে ভালোবাসেন, সাহিত্যকে যারা ভালোবাসেন, অবশ্যই আশীর্বাদ সাহস সামনে যারা গুণীজন বসে আছেন, অনেকের আসলে পরিচয় হয়েছে। পিছনে যারা আসেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ থাকলো। খুব ভালো লাগলো এখানে আসার পর। আমার মনে হচ্ছে আমার ভালো লাগার জায়গাটা পুলিশের সারাদিনের গ্যাঞ্জাম ফোন থেকে কিছুক্ষণের জন্য একটু বাইরে আসছে আর কি, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন। আমরা এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমাদের অল্প বিজ্ঞান লেখক মুশতাক আহমেদ।
তিনি আমাদের স্বপ্ন আর স্বপ্নের চমৎকার একটা ঝলক দেখালেন। সাহিত্য এবং বিজ্ঞানের যে একটা যোগসূত্র আছে, এবং আমরা যারা লেখালেখি করি তাদেরকেও বিজ্ঞানের দিকে ধাবিত হওয়ার যে অনুপ্রেরণা, তার মাধ্যমে আমরা আজকে অনেক কিছু জেনেছি। এবং সাহিত্য যে একটা ভবিষ্যৎ আমাদের শব্দ দেখাতে পারে, এবং যে পাঠকের যে সংখ্যার যে অভাব নেই, এবং প্রকাশকদের সাথে লেখকদের সাথে একটা যোগসূত্র স্থাপনের যে বিষয়, তিনি দারুণভাবে আমাদের উস্কে দিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নে দেখতে চাই। ধন্যবাদ আজকের প্রধান আলোচক মুশতাক আহমেদ, তাকে আমরা অনলাইন বাংলা বই মেলা পরিষদের পক্ষ থেকে আবারও সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের নিয়মের নিয়ম মতোই অনলাইন বাংলা বই মেলা পরিষদের অন্যতম সংগঠক, চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক, সাংবাদিক, কবি, কুশি সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত আমাদের প্রিয়জন রাশেদ্র, ধন্যবাদ জ্ঞাপন করবেন রাশেদ্র। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকে তিনি মূল বক্তা হিসেবে আমাদের এই অনুষ্ঠানে চমৎকার বক্তব্য উপহার দিয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, দেশের জনপ্রিয় একজন সাহিত্যিক মুশতাক আহমেদ। মুশতাক আহমেদ প্রায় বছর দেড়েক ধরে আমাদের এই চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আমন্ত্রণ জানাইনি। আমাদের আমন্ত্রণ হচ্ছে একজন লেখক হিসেবে। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে গল্প বিজ্ঞান। এই বিষয়ে তার অনেক কাজ আছে, প্রচুর বই তিনি লিখেছেন। তিনি বলেছেন প্রতিদিন রুটিন মাফিক 2 ঘন্টা তিনি লেখেন। এই 2 ঘন্টা লেখালেখির কারণে অনেকগুলো বই আমরা পেয়েছি, তিনি আমাদের উপহার দিতে পেরেছেন। বয়স কিন্তু তুলনামূলক বেশি না, বয়সের তুলনায় তার কাজ কিন্তু অনেক বেশি, যার কারণে বাংলা একাডেমির মতো জাতির মননশীল প্রতিষ্ঠান, আমাদের যে প্রতিষ্ঠানকে আমরা মানি সাহিত্য সংস্কৃতির দিকে, সেই প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি তাকে পুরস্কার দিতে আর অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে যেটা আমরা উল্লেখ করি সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। আমাদের মোহাম্মদ জাফর ইকবালের পরে তার নাম এখন সবার মুখে মুখে, এটা পরম আনন্দ এবং মোহাম্মদ জাফর ইকবালের বই যখন প্রকট্রনিক সুখ দুঃখ করি, যখন বলি প্রথমবার অবাক হয়েছি। চমৎকার অন্যরকম বিষয়। আমার তখন মনে হয়েছে এটা বাস্তবে রূপ নেবে কোনো এক সময়। পরবর্তী সময়ে কিন্তু তার অনেকগুলো কাহিনী আমরা এখন দেখতে পাচ্ছি সেটা বাস্তবে রূপ নিয়েছে। রোবটের বিষয়ে তখন বলা হয়েছে এক ধরনের, পরে আমরা সেটা দেখেছি রোবট কীভাবে আমাদের এই পৃথিবীতে বিশ্বে পৌঁছ করছে। মোহাম্মদ জাফর ইকবালের চমৎকার যোগ্য উত্তরাধিকার হিসেবে আমাদের মুশতাক আহমেদ কাজ করছে। আমি তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে এই অনুষ্ঠানে তিনি এসেছেন। পুলিশের যে ব্যস্ততা, পুলিশের চাকরি করার দায়িত্ব পালনের যে ব্যস্ততা, তার বাইরে এসে এই জায়গায় এসে বক্তব্য দিয়েছেন, একজন লেখক হিসেবে সময় দিয়েছেন আমাদের। এই জন্য আমি আমাদের অনলাইন বই মেলা পরিষদের, বাংলা বই মেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
আমি কৃতজ্ঞতা জানাই আরেক খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক, এবারে 21শে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, আমাদের চট্টগ্রামের অহংকার, প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ মজুমদার। তাকে আমি বললাম বিজ্ঞান আর সাহিত্য হাত ধরাধরি করে চলুন। আপনার বয়সের কারণে আপনি ঘর থেকে এখন বেরোতে পারছেন না, চারদিকে এখন যা অবস্থা, আমাদের যে করোনা পরিস্থিতিতে সতর্কভাবেই আমাদের চলতে হয়। এই সতর্কতা অবলম্বন করে আমাদের যে চলাফেরা, সেটার জন্যে অনেকে ইচ্ছে করলেও বেরোতে পারছে না। আর আপনার এই বয়সে শরীর সুস্থ আছে কিনা আর আপনি বেরোতে পারবেন কিনা, আমাদের সার্ভার স্টেশনের সামনে 10 থেকে 15জন লোক থাকবে, আপনি বক্তব্য রাখবেন। তিনি আমাকে খুব স্নেহ করেন। তার অনেক দিন আগে থেকে তার সঙ্গে আমার কাজ, তাদের তিনি না বলতে পারেনি। তিনি এই জায়গায় এসে সভাপতিত্ব করছেন, দায়িত্ব পালন করছেন সভাপতি। তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা হাততালি দিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়ভিত্তিক আলোচনা হয় প্রতিদিন। এর আগে কথা সাহিত্য নিয়ে কথা হয়েছে, কাব্যসাহিত্য নিয়ে কথা হয়েছে, প্রবন্ধ সাহিত্য নিয়ে কথা হয়েছে, আজকে কল্পবিজ্ঞান। তো আমরা চিন্তা করছি আমাদের এই কল্পবিজ্ঞান নিয়ে চট্টগ্রামে যে কয়েকজন কাজ করছে, আমাদের তরুণ, আমার অনুযোগ নতুন লেখক আক্তারুল ইসলাম, তাকে বললাম তুমি এই জায়গায় স্বাগত করতে পারো। সেই জায়গায় স্বাগত করতে বলেছে, খুব সুন্দর, তোমাকেও আমি ধন্যবাদ জানাই। উনি তোমাকে বললাম 6টা বাজবার 5 মিনিট আগে তোমাকে আসতে হবে, যদি আসো। কারণ চট্টগ্রাম একাডেমির কাজ হচ্ছে 6টা মানে 6টা 1 মিনিটে হবে। যদি ভূমিকম্প হয়, যদি ঘূর্ণিঝড় হয়, সেটা অন্য কথা। কিন্তু টাইমের বিষয়ে প্রধান অতিথি না আসলেও, সভাপতি না আসলেও এই জায়গায় মাইক্রোফোন কিন্তু যথাসময়ে চালু হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। ও একটু দেরি করেছে। আমি সাইদুল আরবি, আজকে যিনি সঞ্চালক, কবি, শিশু সাহিত্যিক এবং প্রাবন্ধিক সাইদুল আরবি, তাকে বললাম ও যদি যথাসময়ে আসতে পারে তাহলে আসবে, আর যদি আসতে না পারে তাহলে বাদ যাবে, নতুন কেউ যুক্ত হবে। তো যা হোক, যথাসময়ে একটু 1 মিনিট 2 মিনিট দেরি হয়ে গেছে কবি শুরু, তারপর তুমি আসতে পেরেছো, তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের এই কাজ, আমার একটু ধন্যবাদ জানানোর বিষয়টার সাথে আজকে আরেকটা বিষয়, আমাদের যেহেতু মুশতাক ভাই এই চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, লেখক হিসেবে তার যে জনপ্রিয়তা অনেক। আপনারা যে চমৎকার বক্তৃতা শুনেছেন, মুগ্ধ হয়েছেন, ঠিক তো? আমি মুগ্ধ হয়েছি। তার যে একটা বই বেরুলে কীভাবে তার বই চলে, এটা আমিও জানি। আমাদের বাংলাদেশে কয়েকজন লেখক আছে, প্রকাশিত হওয়ার সাথে সাথে বই অনেকগুলো কবি বিক্রি হয়ে যায়, 1000-2000 পিস। মুশতাক ভাই ঠিক সেরকম একজন লেখক। আপনি জানবেন না, আপনি হয়তো আপনার জানার আগে বা আপনার বোঝার আগেই অবজরেই বই কিন্তু প্রচুর বিক্রি হয়ে যায়। সেরকম আরেকজন লেখকের নাম আমি বলতে পারি, সাদাত হোসেন। বইটা বেরোলেই আমাদের অনেক প্রতি লেখক, কিন্তু তার কিন্তু অনেক জনপ্রিয়তা আছে। একটা বই বেরোলেই অনলাইনে কিন্তু প্রচুর বই বিক্রি হয়ে যায় তার সেই। তো এইরকম জনপ্রিয় লেখক আমাদের এই চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন। কিন্তু বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখছেন, কিন্তু পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বক্তব্য পালন করছেন। লেখক হিসেবে বক্তব্য রাখা, তার জন্য আমি তাকে বললাম আপনার যে বিষয়, সেই বিষয়ে আপনি একটু কথা বলবেন। আশিক ভাই, আমি এসেছেন, আমাদের যে কয়েকজন এখানে লেখক উপস্থিত আছেন, আপনার সঙ্গে একটু আমি সবার পরিচয় করে দিতে চাই। মঞ্চে যারা আছেন তারা পরিচিত হলেন, পেছন থেকে একেবারে একটু যারা আছেন একটু হাত তুলবেন। পেছনে আছে ফারজানা রহমান শিমু, যার বই আপনি প্রথমেই কিনেছেন। সে একজন অনুবাদক, একজন গল্পকার, একজন
একজন শিশু সাহিত্যিক কারখানা। তার পাশে আরেকজন ছিল গোফরানুদ্দিন টিটু, সে এখন নেই। গোফরানুদ্দিন টিটু ছিল, তারপর এখন সিরিয়ালি বাদ করে যাচ্ছে, নামটা কিন্তু আমি উচ্চারণ করে পাচ্ছি। এরপর হচ্ছে সৈয়দা সেলিম আক্তার। সৈয়দা সেলিম আক্তার একজন শিশু সাহিত্যিক। তার পাশে মাথা নিচু করে যিনি আছেন উনি হলেন মুখলেসুর রহমান। একটু হাত তুলুন। উনি একজন প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনীর একটা বই আছে, এই বইটা মানে একটা একমাত্র বই। এর পাশে আছেন এস এম আব্দুল আজিজ। এস এম আব্দুল আজিজ উনি চট্টগ্রাম একাডেমির একজন পরিচালক, নিউইয়র্কে নিউইয়র্কে কাজ করে বোধন আবৃত্তি পরিষদের উনি সাধারণ সম্পাদক এবং একজন লেখক। এর পেছনে মার্কসের জন্য বোঝা যাচ্ছে না, যা হোক আমি যাদেরকে বুঝি তাদেরকে ই করি। আমাদের রেজাউল করিম স্বপন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত এলামনা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট রাজনীতি। তারপরে আছেন সজল দাস একজন সংস্কৃতি কর্মী। এরপরে আছেন বাসুদেব খাস্তগীর উনি প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, গীতিকার এবং একটা ডিগ্রি কলেজে উনি অধ্যাপনা করেন। তারপর হচ্ছে আরিফ রেহান একজন সাংবাদিক এবং একজন লেখক। এরপরে আছে নাটু বিকাশ বড়ুয়া, নাটু একজন চিত্রশিল্পী এবং একজন ছড়াকার। এরপরে আছেন অনিক শুভকে চিনতে পারছেন। তারপরে আছে এই যে সে হচ্ছে তানভীর হাসান বিপ্লব, ও একজন তরুণ লেখক, নানা রকম লেখালেখি করে প্রবন্ধ, কবিতা, ছড়া সব মিলিয়ে। তারপর হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার, একজন শিক্ষক, একজন কবি এবং একজন শিশু সাহিত্যিক। তারপরে আছেন আমাদের সাইফুল্লাহ কাইসার কবি এবং শিশু সাহিত্যিক। এরপরে দাদা আপনার নামটা? রতন দা, উনি আমাদের সিনিয়র একজন সংস্কৃতি কর্মী। এরপরে আছেন প্রণব রাজ বড়ুয়া, উনি একজন লেখক এবং সংস্কৃতি সংগঠক, দীর্ঘদিন ধরে এই সংস্কৃতি অঙ্গনে কাজ করছেন, আমাদের অগ্রজ মানে সিনিয়র একজন। এর পাশেই আছেন আরেকজন কৃতি লেখক বিপুল বড়ুয়া, তিনি কালের কণ্ঠের সাংবাদিক এবং শিশু সাহিত্যিক। তারপর আছেন অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, তিনি নিজামপুর সরকারি কলেজে উনি প্রাণীবিদ্যা বিভাগের প্রধান, বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক। এরপরে আছেন বাবুল হক বাবর, দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি করেন আমাদের পত্রিকা আজাদী সহ অন্যান্য পত্রিকা, একজন প্রাবন্ধিক হিসেবে এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি আছেন। এরপরে আছে আমাদের নান্টু বড়ুয়া কবি এবং গল্পকার হিসেবে কাজ করছেন। এরপরে যাই একটু মোহাম্মদ মুসা খান, উনি একজন মেধাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ডিপার্টমেন্টের ফার্স্ট হয়েছেন এই সময়ে তিনি আমাদের রাজনীতি বিভাগে, একজন কলামিস্ট, প্রাবন্ধিক এবং গল্পকার, তিনি আবার সমাজকর্মী। এরপরে হচ্ছে কামরুন নাহার, ওনার বয়স এখন 60 পূর্ণ হয়েছে, এটা উনি নিজে সবসময় বলেন। উনি আমাদের চট্টগ্রামে যে পিটিআই উনি সাবেক সুপারিনটেন্ডেন্ট এবং একজন কবি, একটা বই তার আছে, বইটা এখানে আছে। এরপরে আমাদের দিদি, আমাদেরই অভিভাবক, সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট প্রাবন্ধিক সঙ্গীতজ্ঞ। আর উনি যখন বক্তব্য রাখেন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনেন, সেই প্রফেসরিতা করতে। এরপরে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, উনি একজন সংগঠক, চট্টগ্রাম একাডেমির পরিচালক। তার অনেকগুলো গুণ আছে, একজন চিত্রগ্রাহক হিসেবে, সমাজকর্মী হিসেবে, লেখক হিসেবে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মাইক্রোফোন আসতে চান। এস এম আব্দুল আজিজের মতো, এস এম আব্দুল আজিজ আবার জাহাঙ্গীর মিয়া, তারা দুজনেই একই ঘটনা। এরপরে আছেন আমাদের নেসার আহমদ চট্টগ্রাম একাডেমি সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এই বছর এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের শ্রদ্ধাঞ্জলিতে একটা স্মারকগ্রন্থ, সেই স্মারকগ্রন্থের তিনি সম্পাদক। এরপরে আছেন সুপ্রতিম বড়ুয়া, আমার বন্ধু, সে
ব্রাহ্মণ সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, একজন শিল্পী, আবার মানুষের উপকার করে। আপনাকে নিয়ে আজকে কতটা পোস্ট দিয়েছে সে আপনি নিজে জানেন, আপনার সাথে এক নাই বলে আপনি দেখেন সে অনবরত এই কাজগুলো করে দেবে মানুষের জন্যে, মানে তার জীবনটা হচ্ছে সবার। এরপরে আছে তসনিগ্ধ, একজন সাংবাদিক, একজন লেখক। অনবরত আমাদের বেশ কয়েকটা যে অনলাইন বইমেলাগুলোতে যে লাইভ যাচ্ছে, এই লাইভের একজন হচ্ছে মানে কী বলবো, মানে কর্ণদার সেই ওর পরিশ্রম এবং কষ্ট আমরা দেখি। আর বিভিন্ন জন যখন শেয়ার করে তখন দেখি এই কাজটা তার আছে। এরপরে আমরা দেখতে পাই জসিমউদ্দিন খান। জসিমউদ্দিন খান একজন ব্যস্ততম মানুষ, ব্যাংকের ম্যানেজার হিসেবে কাজ করেন পেশায়, কিন্তু মূলত তিনি একজন কবি। এবছর যে বইটা বেরিয়েছে, আপনার মতোই, আপনি তো পুরো মুস্তাক ভাই, বই বেরোলেই অনেক বই বিক্রি হয়ে যায়, আর তার বইয়ের নামের জন্য বই বিক্রি হয়ে গেছে। কবিতার বই এত বিক্রি হয় এটা জানি না, একবার ভালোবেসে দেখো তার বইয়ের নাম এমনকি দেখার। যাই হোক, সবার সঙ্গে আপনার এই পরিচয়টা হলো। আপনি চট্টগ্রামে যে কয়েকদিন, আরও কয়েকদিন থাকবেন, আমাদের প্রত্যাশা হচ্ছে বেশি দিন থাকবেন। আপনার মতো একজন সৃজনশীল মানুষ চট্টগ্রামের পুলিশের দায়িত্বে পালন করছেন, এই জায়গায় অতিরিক্ত পুলিশ কমিশনার লেখক হিসেবে যারা এখানে কাজ করছেন তাদের একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমাদেরই একজন লেখক ওই জায়গায় প্রতিনিধিত্ব করছে। যাই হোক, যেটা বলা দরকার সেটা হচ্ছে, আমরা তো অনলাইনে বইমেলাটা করি, এটা আয়োজনটা হচ্ছে অনলাইন পাবলিক। তারপরেও ছোট করে আমরা একটা আয়োজন করেছি এখানে অনলাইনে, এটা সার্ভার স্টেশন। প্রতিদিন আমরা একটা সেমিনারের আয়োজন করছি। একজন বক্তা এবং সভাপতি হিসেবে আমাদের আপনাদের উপহার দিচ্ছি। তারা চমৎকারভাবে বলছেন, সুন্দর করে পত্রপত্রিকায় তার করতে যাচ্ছে বা অনলাইন পত্রিকাগুলোতে যাচ্ছে, খবরাখবর যাচ্ছে। সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে এইটার ফল কি সেটা আমরা বুঝি। আমাদের যে কাজ সেটা হচ্ছে লেখকদের কাজটা কি? লেখকদের কাজ হচ্ছে অন্যকে প্রাণিত করা, আনন্দ দেওয়া, নিজে আনন্দ গ্রহণ করা এবং অন্যকে আনন্দ দেওয়া। হুমায়ুন আহমেদকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি দেখুন কেন? তো হচ্ছে আনন্দের জন্য। তো ওই আনন্দ হচ্ছে লেখালেখির মাধ্যমে তিনি নিজে আনন্দ গ্রহণ করেন, আবার অন্যকে আনন্দ দান করেন। এই আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা এই অনলাইন বইমেলা করে সবার ভেতরে যে আনন্দের সঞ্চার করতে পারা, এটা কিছুটা হলেও আমরা করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। এই কাজটা হয়েছে। বই বিক্রি হবে, আজ হোক কাল হোক বই বিক্রি হচ্ছে, একটা দুটো 100টা করে। আমাদের যে ফারজানা রহমান সিংহ, গোফরানুদ্দিন টিটু, সৈয়দ সেলিম আক্তার, তারা জানে আমাদের কাছে কীরকম অর্ডার আসছে। বাতিঘর আমাদেরকে বই সাপ্লাই দিচ্ছে, আর আমরা তাদের কাছে যারা অর্ডার দিচ্ছে, আপাতত একটা দুটো বই আমরা নিচ্ছি না। আপনারা দেখবেন যে ওই জায়গায় বিকাশের নাম্বারটা আমরা অফ রাখছি। এই 31 তারিখ পর্যন্ত আমাদের বেশি টাকার বই যেখানে অর্ডার দিচ্ছে, আমাদের পার্সোনালি আমাদের যে বইমেলা পরিষদের বিভিন্ন সদস্যের কাছে ইনবক্সে, মেসেঞ্জারে, ওখানে আমরা আপাতত দিয়ে দিচ্ছি। এরপরে সারা বছর একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। অনলাইন বই প্রাতিষ্ঠানিক রূপটা হচ্ছে একটা বইও যে অর্ডার দেয় সেই বইটা যেন সে পায়, সেই বিষয়ে আমরা তাকে সহায়তা দেওয়ার পুরো বছর। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় করোনাকালীন পরিস্থিতিতে ঘরে বসে মানুষ বই পাবে এবং বই সংগ্রহ করবে। বই কিন্তু পড়ছে, বই যায়, মানুষ মনে করে যে বই এখন বই বিক্রি হচ্ছে না, সব সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য বিষয়ে আসুক। বইয়ের প্রতিও কিন্তু মানুষের আগ্রহ আছে। মানুষের লেখালেখির প্রতি যদি মানুষের আগ্রহ না থাকতো, আমাদের মুস্তাক ভাই ঠিকই বলেছে, তবে প্রতিদিন ফেসবুকে এখন একটু না,
তুলে ঘুরে লিখছে। যে লেখালেখি করতে জানে না, লেখালেখি করে না, সে কিন্তু তুলে ঘুরিয়েও তার মনের ভাব প্রকাশ করতে চায়, হয়তো তার স্ট্যাটাসের মাধ্যমে। ওটা কিন্তু একজন লেখক হওয়ার প্রাথমিক একটা শর্ত। এরপরে বিভিন্ন লেখক তার শক্তি নিয়ে এগুলো এটা হচ্ছে প্রতিষ্ঠা পাওয়া এবং পাঠক তৈরি, এটা আস্তে আস্তে একদিন মোশতাক আহমেদের আজকে এতগুলো বই একদিন হয়নি। তার পরিশ্রম, তার মেধা, তার সময় সব মিলিয়ে সমন্বয়ের মাধ্যমে একজন মোশতাক আহমেদ তৈরি হয়েছে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এরপরে কয়েকজন এসে গেছেন, তাদের সঙ্গে একটু আমাদের মোশতাক ভাইয়ের পরিচয় করে দিই। আমি দেখতে পাচ্ছি রফিক আহমদ খান, দীর্ঘদিন দেশের বাইরে মালয়েশিয়া ছিল। ওনার একটা বই আছে, বইয়ের নামটা কি? প্রবাসের বেলকনি। এটা কিসের বই? প্রবন্ধের বই, প্রবাস বিষয়ে। এরপরে আসছেন মিলন বণিক। মিলন বণিক একজন কথা সাহিত্যিক। মিলন বণিক আমাদের অনেকগুলো বই তার আছে, গল্পের বই এবং উপন্যাসের বই। এরপরে আসছেন আরেকজন আসছেন লিটন কুমার চৌধুরী। উনি কবি এবং শিশু সাহিত্যিক, এবং একটা গার্লস স্কুলের উনি প্রধান শিক্ষক। আরও অনেকেই আসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামীকাল এই অধিবেশনে মূল বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। তার বিষয় হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী আমন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ ভাই। এতক্ষণ ধরে রাশেদ ভাই সবার পরিচয় পর্ব এবং ধন্যবাদ জানিয়ে দিলেন। আমরা এবার রাশেদ ভাইয়ের জন্য একটা শুনি। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমরা এতক্ষণ ধরে মোশতাক ভাইয়ের আলোচনা শুনলাম, বিজ্ঞান কল্পকাহিনী এবং নানা বিষয় আজকে উঠে এসছে। আগামী দিন আমরা লেখকরা সেই বিষয়গুলোই ধারণ করে এগিয়ে যেতে চাই, আমাদের লেখালেখি চর্চা আরও সমৃদ্ধ করতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, বিশ্বপদকপ্রাপ্ত লেখক প্রফেসর ডক্টর বিক্রম প্রসাদ বড়ুয়া এখন সভাপতির ভাষণ। সম্মানিত আজকে আলোচনা সভার মুখ্য আলোচক বিশিষ্ট সায়েন্স ফিকশন লেখক জনাব মোশতাক আহমেদ, মধ্যপ্রদেশ জনাব আজহারুল ইসলাম এবং আজকের অনুষ্ঠানের যিনি সন্তান উপস্থিত প্রিয় বিদেশি সাহিত্যবৃন্দ এবং কবি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে চট্টগ্রাম একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আজকে অনলাইন বাংলা বইমেলায় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য সভাপতি হিসাবে। বিশেষ করে আমার প্রিয়বান্ধব কবি সাহিত্যিক জনাব রাশেদ সাহেব আমাকে বলেছিলেন যেন আসার জন্য, তাকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে। আমাকে বলা হয়েছিল আজকে যে গল্প বিজ্ঞানের উপরে মোশতাক সাহেব আলোচনা করবেন এবং আমাদের কিছু বিজ্ঞান এবং সাহিত্য সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। তো ন্যাচারালি একজন পদার্থবিজ্ঞানী হিসেবে কিছু বলা প্রয়োজন মনে করি। তো আমি প্রথমে মোশতাক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার
কীভাবে তিনি লেখক হলেন। তো আমি নিজে ব্যক্তিগতভাবে লেখক হতে পারি না, তবে আমি লেখার চেষ্টা করি আর কি। তো মোস্তাক সাহেব আমাকে বলেছেন যে তিনি 108টি বই লিখেছেন, 108 বুকস। এই বয়স কত হবে জানি না, 45 তো 45-এ আমি এখন তো কাজ বেশি নাও আই এম ক্রসিং 75। সুতরাং আপনি যে এই বয়সে 108টি লিখেছেন, তাহলে আমার বয়সে আস্তে আস্তে নিশ্চয়ই আপনি কতগুলো বই লিখবেন আমার তো এখন বিশ্বাস যাচ্ছে। যা হোক, আমি জিজ্ঞাসা করলাম সায়েন্স ফিকশনটা কোন সাবজেক্ট কীভাবে লিখেন, তো বলে যে এটা হচ্ছে একটা মহাকাশ বিষয়, আরেকটা হচ্ছে প্রাণ বিজ্ঞান বিষয়, আবার আরেকটা হচ্ছে রোবট। মূলত এই 3টি সাবজেক্টের উপরে তার লেখা করেছেন। এর বাইরে যদি হঠাৎ কোনো কিছু মনে পড়ে তাহলে তিনি হতে দিচ্ছেন। তো এই বিষয়ে আমার খুব ভালো লাগছে এগুলো, এইসব বিষয়গুলো আমারও অনেকটা মানে ইন্টারেস্টিং সাবজেক্টের মধ্যে পড়ে, যদিও আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। তো আমার খুব মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে at the age of 12 years তিনি একটি বিজ্ঞান প্রবন্ধ লিখেছিলেন, তত্ত্ববোধিনী পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল, সেটির নাম ছিল গ্রহগণ জীবের আবাসভূমি, প্ল্যানেটস। এই প্ল্যানেটসগুলো হচ্ছে জীবের আবাসভূমি, ওখানে জীবেরা বসবাস করে। কিন্তু তখন জীবের বসবাসের আবিষ্কার হয়নি। ইন্ডিয়ার 1853, 12 বছর, রবীন্দ্র 1841 সালে জন্মগ্রহণ, তার 12 বছর বয়সে এটা কীভাবে লিখলেন তা আপনারা অনেকে আমার ইংরেজি ভালোভাবে জানেন যে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, ওদের অ্যাস্ট্রোনমার এবং অ্যাস্ট্রোলজি এগুলো শুরু করেছিলেন। তো এই 12 বছরের ছেলেকে কবিগুরুকে তিনি ডালহৌসি পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়ের নাম হচ্ছে ডালহৌসি পাহাড়। সেখানে এই পাহাড় ঘুরে ঘুরে তিনি খুব ক্লান্ত হয়ে ওই বাসায় আসতেন, ওই ওই বাংলোতে। ওখানে বসে সন্ধ্যাকালীন সময়ে যখন অন্ধকার নেমে আসতো, তখন নক্ষত্র রাজি, গ্রহ এবং তারাগুলো ওনাকে ওই দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে বল করে যে এই নক্ষত্র, এই গ্রহ রাজি, তারা এগুলো সব বলছে। এবং আস্তে আস্তে তারাগুলো যেন তার কাছাকাছি এসে যাচ্ছে, এরকম একটা ভাব তার মধ্যে যান, কবিগুলোর মধ্যে যান। সে 12 বছর বয়স, এবং এটাতে উনি প্রক্টর একটা আছে, প্রক্টরের লেখার জ্যোতির্বিজ্ঞানী বই থেকে এগুলো মানে বলতেন কবি, বালক কবিকে, শিশু রবীন্দ্রনাথকে সেটা বলতেন। তো রবীন্দ্রনাথের মনে এই ধারণাটা তার জীবনে পরে তিনি বলেছেন, এটি তার জীবনে খুব বেশি রেখাপাত করেছে। এবং রেখাপাত করেছে বলে 12 বছর বয়সে তিনি গ্রহগণ জীবের আবাসভূমি বলে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধের কথা, সেই ধারাবাহিক লেখার কথা তিনি অনেকবার জীবনে বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন। এবং পরবর্তীকালে বহু বছর পরে সে তিনি আপনার সকলে জানেন বিশ্ব পরিচয় ইয়ের উপরে, বিজ্ঞানের উপরে বিশ্ব পরিচয় করেছেন। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি সাহিত্যিক, বাট তিনি যে বিজ্ঞানী এটা কিন্তু অনেকের ধারণা নেই। কিন্তু তিনি বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান চেতনা সম্পন্ন একজন মহান সাহিত্যিক। এবং তিনি নিজেও বলেছেন তার কাছে তিনি তো মানে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করেন, তার সমস্ত লেখাপড়া ছিল বাড়িতে। এবং অক্ষয় দত্তের যে চারুপাঠ এবং পদার্থবিজ্ঞান এটি তাকে পড়ানো হতো। আর সীতানাথ দত্ত এসে তাকে প্রাণ বিজ্ঞান, প্রাণ রসায়ন এগুলো সম্পর্কে জানতো। এবং তিনি যখন এক্সপেরিমেন্টে তাকে দেখানো হতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে
হচ্ছে কি যে যখন পানি গরম দেওয়া হয় তখন যে পানিতে বাষ্প হয় এবং পানিতে ওখানে বক বক করে ফুটে উঠে এগুলোর সাথে নাটদত্ত একজন প্রাণ বিজ্ঞানী হিসেবে তাকে শিক্ষাত প্রাণ রসায়ন বিষয় এবং এটা রবীন্দ্রনাথকে এবং ওটা আমরা পরে কি ছাত্রদেরকে বোঝাবার জন্য যখন একটা বাটিতে বা একটা গামলাতে পানিতে গরম করি তখন ওখানে কিছু গুঁড়ো পার্টিকেলস জাতীয় পাতলা কিছু দিয়ে দিই সেগুলো তখন একবার উপরে উঠে একবার নিচে যায় এগুলো রবীন্দ্রনাথকে খুব বেশি উৎসাহী সেই থেকে তিনি প্রাণ বিজ্ঞানের উপরও তার ইন্টারেস্ট এমনি নিজেও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে জ্যোতির্বিজ্ঞান এবং প্রাণ বিজ্ঞানের দুটি বিষয়ে তাকে খুব প্রভাবিত করেছে নিজের জীবনে এবং এইটাকে তিনি কিন্তু বিশ্ব পরিচয় এই যে আজকে যে মহাকাশ লিখেন মহাকাশ সম্পর্কে অনেক কিছু আমারও রিসেন্টলি একটা বই বিজ্ঞান আলো বলে বই একটা বই প্রকাশিত হবে সেটা আছে কি চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের থাকাকালীন সময়ে সন্ধ্যাকে কিছু লেখা আমি লিখেছিলাম তো যাদের অনুপ্রেরণায় লিখেছিলাম তারা হচ্ছেন প্রফেসর ডক্টর আলমতি শরফুদ্দিন এবং ওনার বেশি অনুপ্রেরণা আমি কিছু লেখা লিখেছিলাম সেই লেখাগুলো কম্পাইল করে বিজ্ঞান আলো একটা বই আমি ছাপাতে দিয়েছি অলরেডি ফিনিশ প্রায় শেষ দিকে এটা বের হবে তো সেখানে ওই আমার মানে মহাকাশ সম্পর্কে কিছু কথাবার্তা এটা আমি নিজে এটা করছি এটা মানে ওই প্রকাশিত মানে এখানে যে ইয়ে আছে না এটা রঞ্জনের তো সে যা হোক এটা ওখানে কিছু লেখাও আমি ওই আলমতি সম্পর্কে কুদরতি কুদা তারপর প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম এদের লেখাগুলো আমি কয়েকটা লেখা দিয়েছি আমার নিজের লেখাও আছে সে যা হোক এই যে মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানার বিষয় আমাদের আছে এখন তো এই যে বলা হয়েছে আপনার কবির ভাষায় আমি যদি পাখি হতাম ঘুরে যেতাম বহু দূরে কিন্তু তখন তো কবিরাই এটা লিখেছি কিন্তু এখন তো সেই পাখির মতো বিমান তৈরি হয়েছে বিমান সৃষ্টি হয়েছে সেই বিমান নিয়ে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি তা যাচ্ছি না সুতরাং একসময় কবিরা এই যে গ্রহের মানে গ্রহগণ জীবের আবাসভূমি এটা তো এখন আবিষ্কার আছে আপনার মঙ্গল গ্রহে যান চন্দ্রে যান বা বিভিন্ন গ্রহের মধ্যে যে জীবেরা আছে সেটা কিন্তু এখন আস্তে আস্তে প্রমাণিত হবে একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জটিল রহস্য জানা অত্যন্ত কঠিন এই ব্রহ্মাণ্ড বিশাল অনেক কিছু জানা এখানে আছে তো জানা থাকলেও আমি একটা কথা বলে আমি সাধারণত বিষয়ে বেশি ইন্টারেস্টেড যেহেতু বিজ্ঞান এবং আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ নিয়ে আমার কিছু আমি সবসময় এগুলো আলোচনা করি আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয় কিন্তু 1926 সালে প্রথম সাক্ষাৎ জার্মানিতে ওটার ব্যাপারে বিশেষ কিছু না থাকলেও 1930 সালে এসে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের 4 বার সাক্ষাৎ হয়েছে 4 টাইমস এবং এই সাক্ষাৎকারের মধ্যে জীবন দর্শন এবং বিজ্ঞানের যে ব্যাপকতা এসব নিয়ে অনেক কিছু আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের মত বিনিময় হয়েছে এবং এটা রিলিজিয়ন অফ ম্যান বইতে পরিশিষ্টের মধ্যে আইনস্টাইন এবং ইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো রিলিজিয়ন অফ ম্যানের মধ্যে বইতে আছে আপনারা যদি রিলিজিয়ন অফ ম্যান করেন তাহলে সেখানে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের যে কথোপকথন এগুলো কিন্তু ওখানে আছে তো আইনস্টাইন এক ধরনের জীবন দর্শন বা বৈজ্ঞানিক জীবন দর্শন নিয়ে তিনি আপেক্ষিকতাবাদ এবং মহাকাশ নিয়ে এগুলো সব অনেক গবেষণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে চিন্তা চেতনার মধ্যে পরবর্তীকালে তিনি তাকে বলা হয়েছে তিনি একজন বিশ্ব মানবে পরিণত হওয়ার জন্য নিজেকে সবসময় ওরকমভাবে পরবর্তী তার জীবনের শেষ দশায় কবিগুরুর কাজ করে করে থাকে এবং আইনস্টাইন রবীন্দ্রনাথ এরা আবার অনেকটা তাদের মধ্যে মনের মধ্যে একটা নিঃসঙ্গতা ছিল বলে অনেকে বলে যেমন ধরেন আপনার মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিশ্বে কথাগুলো লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এগুলি কিন্তু আইনস্টাইনের যে একসময় নিঃসঙ্গ জীবন ওরকমও রবীন্দ্রনাথ একসময় নিঃসঙ্গ জীবন ফিট করেছিলেন কিনা এগুলো অনুভব করেছিলেন কিনা এইটা নিয়ে এগুলো সাহিত্য কিন্তু বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের যে সম্পর্ক যেটার জন্য আমাকে বলা হয়েছে এটা আমি মনে করি একে অপরের পরিপূরক
আমরা যারা বিজ্ঞান করি আমরা হচ্ছে বাস্তববাদী, পরীক্ষা নিরীক্ষা করে আমরা সত্যকে প্রকাশ করার জন্য চেষ্টা করি। কিন্তু এটা প্রকাশের জন্য তো আমার সাহিত্য দরকার হবে, সাহিত্য ছাড়া তো এটা প্রকাশ হবে না। আমরা যদি সাহিত্য এবং সাহিত্যিক যারা আছেন এবং বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু একে অপরের পরিপূরক, যদিও অনেক সময় তাদের মানে ইয়েটা গবেষণা বা এরিয়াটা আলাদা মনে হবে, কিন্তু আসলে সাহিত্য ছাড়া জীবন যেমন হবে না, বিজ্ঞান ছাড়া জীবন হবে না। রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞান শিক্ষায় একেবারে পারদর্শী এবং না, আমার মতো ফিজিক্স পড়েন নাই, আমার মতো সলিড-স্টেট ফিজিক্স, আইনস্টাইন এগুলো পড়েন না, রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি এগুলো পড়েন নাই, কিন্তু তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান চেতনা সম্পন্ন একজন মানুষ। সুতরাং তার মধ্যে যে সাহিত্য চেতনা, এর মধ্যে কিন্তু বিজ্ঞান যথেষ্টভাবে প্রভাবিত করেছে বলে তিনি এই সৃষ্টিগুলো করতে পেরেছেন। এবং আমার মনে হয় রবীন্দ্র সাহিত্য যারা পড়বেন তাদের কাছে এরকমই প্রতীয়মান হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কতটুকু বিজ্ঞান মনস্ক ছিলেন তার প্রমাণ আমরা সবসময়। সুতরাং আজকে আমাদের দেশেও আজকে যারা বিজ্ঞানী ছিলেন, আমি ডক্টর আব্দুল্লাহ আবদুল্লাহের কথা বলছি, আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য আন্দোলন করেছিলাম চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ। এই আন্দোলনের ফসল হচ্ছে যখন 1970 সালে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের আন্দোলন ছিল যে বাংলাদেশ সরকার বিজ্ঞান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে, এবং আমরা এ নিয়ে যথেষ্টভাবে সরকারের সঙ্গে বিভিন্ন মহলে যোগাযোগ করার পরে বিজ্ঞান মন্ত্রণালয়টা প্রতিষ্ঠিত হয়েছে। এই বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে এখন কিন্তু বিজ্ঞান মেলা, বিজ্ঞান সপ্তাহগুলো উদযাপন হচ্ছে তৎপরে। এবং সেই সময় ডক্টর আব্দুল্লাহ আহমদ শরফুদ্দিন, প্রফেসর ডক্টর একলাস উদ্দিন, কুতুরুদ্দিন খুদা, এরা সকলেই কিন্তু আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই আন্দোলনে। সুতরাং আহমদ শরফুদ্দিন সাহেব তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন এবং ওই আজকে যে মানে সায়েন্স ফিকশনের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে আপনারা কল্প বিজ্ঞানের মতো। অর্থাৎ আমি চিন্তা করছি 100 বছর পরে কী হবে বা 200 বছর পরে কী হবে এটা চিন্তা করি, আবার আগে কি ছিল এগুলো চিন্তা করছি, বর্তমান কি আছে এগুলো চিন্তা করি। এই চিন্তার মধ্যে এমন কতগুলো জিনিস আছে, ওই যে আমি যদি পাখি হতাম, উড়ে যাব দূরে, তাহলে এই যে মানুষ পাখি হতে পারে না, মানুষ এখন উড়েই চলে যাচ্ছে। সুতরাং এই যে গল্প কাহিনীগুলো বিজ্ঞানের মধ্যে আমরা যারা এই যে সায়েন্স ফিকশন দেখছে, তাদের এই যে বলা হচ্ছে রোবট দিয়ে একদিন আমাদের চলতে, মানুষ তখন চলাচল করবে না, একসময় আসবে আমরা যা বলবো তাই রোবট দিয়ে হয়ে যাবে। এইগুলো সুইচ এখন হচ্ছে না, আমি সুইচ টিপে দিচ্ছি, অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনি এখন ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, দূর থেকে একটা চাবি দিলাম, গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হচ্ছে, খোলা হচ্ছে, কিন্তু আগে তো অবিশ্বাস্য ছিল এইসব দিক। আমার কাছে যে গাড়ি আছে 91 মডেলের করে নেই, কিন্তু আমাকে এটা করতে হয়। সুতরাং মানে এইসব জিনিসগুলো বিজ্ঞানের যে অসাধারণ অগ্রগতি, এগুলো তো অসাধারণ অগ্রগতির মাধ্যমে আমি প্রায় সব আমার লেখার মধ্যে আমি সাধারণত আইনস্টাইনকে নিয়ে বেশি লিখি, এবং আইনস্টাইনের যে মানে রুজভেল্টের কাছে প্রথম যে চিঠি দেওয়া হয়েছিল অ্যাটম বোমার ব্যাপারে, এবং সেখানে যখন ওই যে চেইন রিঅ্যাকশন আবিষ্কার হলো, চেইন রিঅ্যাকশনের ফলে কী হতে পারে, তার এনার্জাইজ কীভাবে, ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করা হবে, যখন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে চিঠি লেখা হতো, তখন রুজভেল্ট এটাকে গ্রহণ করলো, বাট হি ইউজ ইট এজ এ মিলিটারি ইউপন, যার জন্য অ্যাটম বোম আবিষ্কার হলো, ম্যানহাটন প্রজেক্ট হলো, সেই প্রজেক্ট থেকে তখন অ্যাটম বোম হলো, অ্যাটম বোম সেটা হিরোশিমা নাগাসাকিতে ড্রপ করা হলো। অথচ আইনস্টাইন সেটা জান না। আইনস্টাইন পরে নিজে ভুল স্বীকার করেছেন যে এই চিঠিতে লেখার ফলে তার ভুল হয়েছে, এবং এটা আমি প্রায় সময় কিছুদিন আগেও একটা ইয়েতে লিখেছি, আমাদের উপদেশে এটা বেরিয়েছে আইনস্টাইনের যে মানে এই চিঠির ব্যাপারে অ্যাটমিক বোমা কীভাবে হলো, অনেক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হয়েছে, এবং এটা মানব বিধ্বংসের কারণ হিসাবে অ্যাটমিক বোমাকে ব্যবহার। সুতরাং আমাদের কিন্তু বিজ্ঞানী যারা আছে আমাদেরকে এগুলো কিন্তু আমাদের পাবলিকের কাছে উপস্থাপন করতে হবে। আমরা বিজ্ঞান যেটা আবিষ্কার করি তা যেন মানুষের কল্যাণে ব্যবহৃত, অকল্যাণে যেন কোনো পলিটিশিয়ানের হাতে না পড়ে, পলিটিক্সের হাতে পড়লে এরকম যেমন এখন ইরান এবং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত অ্যাটমিক উইপনগুলো, মারণাস্ত্রগুলো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এগুলোর দ্বারা কী হচ্ছে, ইভেন সৌদি আরব থেকে শুরু করে সব জায়গায়। তাহলে একদিন তো মানববিদ্যা
অধিকাংশ এসব জিনিস হবে। তবে সেখানে আমরা যারা সাহিত্যিক আছে আমাদের তো বলার কিছু রয়ে গেছে। সাহিত্য যারা প্রেমী তাদেরও বলতে হবে ইনডাইরেক্টলি যে আমাদের বিজ্ঞানগুলোকে মারণাস্ত্র সব ইউজ না করে আমরা সঠিক জনকল্যাণে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। আজকে এই অনলাইন বাংলা বইমেলা এটা অসাধারণ একটি অ্যাটেম্পট, আমি প্রচেষ্টা আমি মনে করি রাশেদ ভাইয়ের, যে তিনি অত্যন্ত পরিশ্রম করে এবং তার যারা সম্ভবত যারা আছেন সকলে মিলে আপনার চট্টগ্রাম থেকে একটা ঐতিহাসিক একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন। আমি এই অনলাইন বইমেলার আরও সার্বিক অগ্রগতি কামনা করি। তারা দেশ বিদেশে যেভাবে এখন থেকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে প্রসার ঘটেছে, আমি আশা করি এই অনলাইন বইমেলার মাধ্যমে মানুষ উপকৃত হবে, অনেক কিছু অনেক বই পাবে। এবং বইয়ের কথা বলি, আমি এখন নতুন বাসায় শিফট করেছি, আমার বই এত বেশিতে এরকম পুরো ইয়েতে হলে বইগুলো না। তো আমার একটা বাচ্চা ছেলে হঠাৎ দরজা খোলা দেখছে, আমাকে বলছে যে এখানে কি একটা লাইব্রেরি হবে? বই দেখেছে, বলছে এখানে লাইব্রেরি হবে। তো আমি বলতে না, এটা ভাষা। সেটা অবাক হয়ে গেল, ভাষাতে এত বই কেমনে থাকে। তো বইগুলো এত ফেলতে পারি না, পড়তেও তো পারি না, বই রাখতে হবে। আবার আমার বই, আমার ওয়াইফের বই, আবার আমার মেয়ের বই, সবগুলো মিলে আমার কাছে। আর আমি একা মানুষ, স্ত্রী নাই, কন্যাও নাই, কেউ নাই, আমি একা সব কিছু ডিল করতে হবে। সুতরাং বই যত বেশি পড়বেন জ্ঞান তত আপনারা সকলেই জানেন এটা বাড়বেই, এবং বই ছাড়া কোনো বিকল্পই নেই। আমি প্রফেসর ডাক্তার জামাল নজরুলের কথা বলে শেষ করবো। স্যার তো অসাধারণ একজন বিজ্ঞানী, কিন্তু আনফর্চুনেটলি স্যারের কথা বারবার বলি আমি এই কারণে যে তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে 22 বছর অধ্যাপনা করেছেন এবং আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বইটি প্রণয়ন করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটি বিশ্বের মধ্যে একেবারে খুব বেশি সাড়া জাগিয়েছে। সেরকম একজন ব্যক্তি চট্টগ্রামে এসে নিজের মাতৃভূমিতে এসে দেশের সেবা কিন্তু চলে আসলেন, এবং তিনি তিনি বিজ্ঞানী হলেও তিনি কিন্তু সঙ্গীতজ্ঞ ছিলেন। গান জানেন, গান খুব ভালোবাসতেন এবং বেহালা এসরাত এগুলো খুব ভালোবাসতেন। আর তিনি বই লিখেছেন বিজ্ঞান ধর্ম দর্শনের উপর, সেই বইটা অসাধারণ বই, এবং তাতে দার্শনিক ব্যাখ্যা এগুলো সব কিছু মিলে মানে এরকম ব্যক্তি আমাদের চট্টগ্রামে গ্রহণ করে। জানেন একজন বিজ্ঞানী হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। আমি সরকারকে সবসময় বলি তাকে মরণোত্তর হলেও স্বীকৃতি দেওয়া হোক। এবং তিনি কিন্তু আমাদের মতো ইন্টারনেট এই জগৎ থেকে প্রবেশ করেন। এখন তার কাছে ছিল শুধু চক এবং গাছটা। তার বাড়িতে যখন যেতাম আমাকে বলছে বসা, আমি এই অঙ্ক শুরু করছি। এই অঙ্কটাই চক এবং গাছটা দিয়ে শুরু করলাম, মানে সারা বাড়িতে বই শুরু, বই কি বই। এই যে এরকম মানুষ আপনি সবগুলো বই তো প্রকাশনায় মুস্তাক সাহেব করেন না, প্রকাশনা যারা সংস্থারা করে না। আপনি বইগুলো বাসায় রাখতে পারেন, এতগুলো বই বাসায়, এতগুলো বই বাসায় 108টা বইয়ে যদি মানে 1000 কপি আমাদের 1 লক্ষ কপি, ওগুলো সব বই তো বাসায়, ওইগুলো বিক্রি হয়ে যাচ্ছে। দুটো এরকম রাখতে পারবে, বেশি রাখা যাবে না। সুতরাং আমি মনে করি আজকে বিজ্ঞান এবং সাহিত্য, আমি যেটা বলছি যে সাহিত্যটা হচ্ছে মানে একেবারে কল্পনা প্রসূত হলে যুক্তিসিদ্ধ কতগুলো বিষয় সাহিত্যের মধ্যে আছে বিষয়গুলো। আর বিজ্ঞান একেবারে বাস্তববাদী হলেও একেবারে নিরস হয়ে যাবে যদি সাহিত্য না থাকে। সুতরাং সেটি আমাদের সকলকে অনুধাবন করতে হবে, এবং আমরা মনে করি যে সাহিত্য বিজ্ঞান যদি কাছাকাছি চলে তাহলে সমাজ সমৃদ্ধ হবে, জাতীয় সমৃদ্ধ হবে। আমাদের এখানে অনেক কিছু প্রয়োজনীয়তা আছে। আমরা কিন্তু এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল পিরিয়ড পার হচ্ছে, একটা মৌলবাদী একটা মানে সংস্কৃতি আমাদেরকে বারবার জাগৃত হচ্ছে, আমাদের অগ্রযাত্রাকে বাড়াতে পারে। এটি কিন্তু আমাদের সবসময় সাহিত্যিকদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা এই ধরনের মৌলবাদী যে জন্য আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। আমি একজন বীর মুক্তিযোদ্ধাই বলব যে আমরা তো মানে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এবং এই যে গণতন্ত্র এবং আমাদের এই 4টি স্তম্ভের উপরে আমাদের মানে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেই মুক্তিযুদ্ধ করেছিলাম। এখানে তো এটা অসাম্প্রদায়িক রাষ্ট্র,
ভাস্কর্যকে আজকে ভাঙছে, এটা কত বড় দুর্ভাগ্য আমাদের জন্য যে পৃথিবীর সব জায়গায় ভাস্কর্য আছে, মূর্তি কাহাকে বলে ভাস্কর্য কাহা বলে এটা তারা বুঝতে না পারে, এদের মধ্যে কোনো জ্ঞান আছে? তাহলে বুদ্ধ মূর্তিটা এখানে হাজার হাজার বুদ্ধ মূর্তি আছে, এগুলো কি ভাস্কর্য না? মূর্তি হচ্ছে ওই মূর্তিগুলোকে আমরা পূজা করি, বুদ্ধ মূর্তি। এখানে কালী আছে, সরস্বতী দেবী, সব কিছু আছে, এগুলো মূর্তি। আর ভাস্কর্য হচ্ছে ওপেন যেগুলো থাকে তার মধ্যে একটা আসে, এটা তো পূজা করে না কেউ। বঙ্গবন্ধুকে গিয়ে কেউ ফুলের মানে ওখানে পূজা দেয় না, এটা তো ভাস্কর্য, এটা ইট depicts the history of the country, এটা ইতিহাস। সুতরাং এটা এই জিনিসগুলো আমাদের সকলকে বুঝতে হবে। আমরা এই যে মৌলবাদী তারা এইসব করছে তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে, ধর্ম প্রতিমন্ত্রীর মধ্যে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে, একটু তাড়াতাড়ি করা ভালো। কারণ এই যে সমস্ত ফতোয়াগুলো দিয়ে এগুলো করছে, এগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বিভ্রান্ত হতে চাই না। আমরা যারা আছে সাহিত্যিক, বিজ্ঞানী এবং এইসব সায়েন্স ফিকশন এগুলো তাদের লেখনের মাধ্যমে আমরা চাইব তারা পরিষ্কারভাবে জিনিসগুলো জনগণের কাছে উপস্থাপন করে, মানুষ বুঝুক সত্যিকারভাবে ভাস্কর্য কাকে বলে এবং মূর্তি কাকে বলে। সুতরাং এগুলো থেকে বিরত থাকার জন্য আমি সকলকে অনুরোধ করবো যারা এইসব কাজে লিপ্ত আছে, আপনারা আপনাদের মনের মধ্যে সুন্দর ভাব উদয় হোক, এই দেশকে ভালোবাসি। এই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই দেশ স্বাধীন করে দিয়েছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো, এই কারণে যে বঙ্গবন্ধু 1974 সালে আমাকে ডক্টরেট ডিগ্রি করার জন্য মানে ভারতে পাঠিয়েছে। 74 আমি গিয়েছিলাম পিএইচডি করার জন্য, এবং আই টুক পিএইচডি, কিন্তু তার আগে তিনি তাকে মেরে ফেলা হয়। আর 38 বছর পরে এসে 1982 সালে আমার পিএইচডি হয়, 38 বছর পরে এসে শেখ হাসিনা আমাকে 21 পদকে ঘোষিত করেছে। সুতরাং এটা তো বঙ্গবন্ধু শেখ হাসিনা, তাদের কথা বললে আমি অবশ্যই আবেগ আপ্লুত হই, এবং আমি বঙ্গবন্ধুর উপর অনেক লেখাও লিখেছি, 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে বিভিন্নভাবে এখনও লিখে যাব, শেখ হাসিনার উপরও আমার লেখা আছে। সুতরাং আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে আমাদের এদেশকে গড়ে তুলতে হবে, এবং আমরা যাতে এটা পলিটিক্যাল না, এটা হচ্ছে এমন একটি বাস্তবতার মধ্যে দাঁড়িয়েছি যে বাস্তবতায় আমাদের দেশকে আমাদের সামনের দিকে নেয়। আমি গত পরশু দিনে ওই আমার মেয়ে শাহেদা আক্তার জাহানের বইতে বলেছে, হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমরা বাঙালি জাতি বীরের জাতি, বড়দিন ছিল উন্নতম ছিল, তাই নয় কি? এই বীরের জাতি তো আমরা। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমরা বীরের জাতি। আমরা বন্ধু মানে এমনি আমরা 30 লক্ষ শহীদ এমনি হয়, 2 লক্ষ মামুনের নেতৃত্বের বিনিময়ে 4 নেতাকে হারিয়েছি। তাজউদ্দিন সাহেবের সঙ্গে যখন 1971 সালে স্বাধীনতা থিয়েটার রোড আমি দেখা করি, এবং সেখানে তাজউদ্দিন সাহেবকে বলেছিলাম, প্রধানমন্ত্রী সাহেব কীভাবে আমাদের এই দেশকে আমরা তাড়াতাড়ি স্বাধীন করতে পারবো। প্রফেসর সাহেব বলে, চিন্তা করবেন না, আমরা চেষ্টায় আছি ডিসেম্বরের মধ্যে চলে যাব। এবং ডিসেম্বরের মধ্যে তিনি এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর অনুপস্থিতি এটা করেছেন। সুতরাং এবং ইন্দিরা গান্ধী যে কষ্টটা করেছেন, আই মেট ইন্দিরা গান্ধী ইন দ্যাট পিরিয়ড ইন ইয়ার 1971, এবং সেখানে ইন্দিরা গান্ধী তখন বলেছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করবো বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, এবং ডিসেম্বরের মধ্যে তাই করা হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে ইতিহাস, ইতিহাসকে বিকৃতি করার জন্য কত কিছু করা হচ্ছে। এই ইতিহাস বিকৃতি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মানে মহাকাব্য, এটা বিরাট মহাকাব্য। আপনি যতই লিখেন না মুক্তিযুদ্ধের ইতিহাস শেষ হবে না। সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস এইগুলো সাহিত্যিকেরাই এগুলো করবে, বিজ্ঞানীরা বিজ্ঞান মনস্ক, এবং সাহিত্যিকেরা যদি বিজ্ঞান মনস্ক হয় তাহলে সঠিক সাহিত্য আপনার মধ্যে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান আমার বক্তব্য দীর্ঘায়িত না করে রাষ্ট্রপতি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং মুখ্য আলোচক মোস্তাক সাহেব সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে চট্টগ্রাম একাডেমির সমস্ত অনুষ্ঠান আসার রাখতে বলে আপনাদের ধন্যবাদ, আমার শেষ করছি। ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা স্যারের মূল্যবান বক্তব্যের পর সমাপনী বক্তব্য শুনলাম, এর মাধ্যমেই আজকের অনুষ্ঠান সমাপ্ত। ধন্যবাদ।